Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোডের 30তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের হরর নাইট এপিসোডে কিন্তু দুইটি ঘটনা রয়েছে। একটি ঘটনা আপনাদের কাছ থেকে পাওয়া আর অন্য ঘটনাটি আমার নিজের সংগ্রহ করা। আশা করছি দুইটি ঘটনাই আপনাদেরকে ভয় শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। মূল ঘটনাতে চলে যাব। প্রথমে অবশ্য আমার সংগ্রহ করা ঘটনাটি বলবো না, আমার সংগ্রহ করা ঘটনাটি থাকবে এই এপিসোডের শেষ ঘটনা হিসাবে। আপনাদের কাছ থেকে পাওয়া ঘটনাটি দিয়ে এই এপিসোড শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। এপিসোড শুরু করার আগে বলতে চাই, আমাদের এই এপিসোডের লাইক বাটনটা প্রেস করে দিবেন আর এই এপিসোডের লিঙ্কটাও শেয়ার করে দিবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHORRORWORLD afnanthehorrorworld@gmail.com। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে। আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে ফেসবুক পেজে আপনাদের মূল্যবান কমেন্ট করতে পারবেন আর ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনানস বি নামে, সেটার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা ওই চ্যানেলও সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাচ্ছি। প্রথম ঘটনা যিনি পাঠিয়েছেন ওনার নাম হাসান হাকিম। উনি একদম শুরু থেকেই আফনান দ্য হরর ওয়ার্ল্ডের একজন রেগুলার লিসেনার। উনি বাংলাদেশের স্বনামধন্য একটি ইন্ডাস্ট্রিয়াল বয়লার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার ভাইঘাট বাজারের পাশে জমশেরপুর নামে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামে। তো ওনার পারিবারিক ঘটনা যেটা এখনও ঘটে চলছে অল্প অল্প করে, দীর্ঘ সময় ধরে এটি ঘটছে। তো সেই ঘটনাটি মূলত এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। ওনার দাদার বাবা মানে ওনার বড় আব্বু, তার নাম হচ্ছে আহাদুল্লাহ মুন্সি। ওনার দাদার নাম হাসান আলী, ওনার বাবার নাম নুরুল আলম আমর, আর ওনার নাম তো আমরা বলেছি হাসান হাকিম। এই প্রত্যেকটি লোকের সাথেই কিন্তু বংশ পরম্পরায় ঘটনাগুলো ঘটছে। তো চলুন মূল ঘটনার মধ্যে ঢুকে যাই। সেটা হচ্ছে যে ওনার দাদার আব্বুর কিন্তু অনেক জমি ছিল, মানে এত জমি ছিল এবং এত ধান উনি পেতেন যে, ধরেন যে বাড়িতে বৃষ্টি হয়েছে বা উঠোনে পানি জমেছে, তখন এই উঠোনে কাদা কাদা যে ভাবটা হয়, এই পিচ্ছিল ভাবটা হয়ে যায়, এই জিনিসটা যেন স্বাভাবিক থাকে, তখন কি করতেন, ধান ছিটিয়ে দিতেন, পুরো উঠোন জুড়ে ধান ছিটিয়ে দিতেন যাতে করে কাদা ভাবটা না থাকে। তাহলে বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স কি পরিমাণ ধান উনি এভাবে ছিটাতেন বিভিন্ন সময় পুরো বর্ষাকাল জুড়ে, আর কি পরিমাণ ধান উনি পেতেন। তাহলে এটা জাস্ট একটা এক্সাম্পল আর কি। তো ওনাদের এক দাগে 80% মতো একটা জমি ছিল, এটা কিন্তু ওনার দাদার আব্বার কথা বলছি আর কি, এখনও আছে সেটা। তো ওই জমিটা নিয়ে ওনাদের পাশের গ্রামের মানুষের সাথে আবার বিবাদ ছিল। এক দাগে 80% মানে প্রায় 1 একরের কাছাকাছি। এখন এই যে হাকিম ভাইয়ের দাদার আব্বার আবার কোনো ভাই বোন ছিল না, উনি একাই ছিলেন, যার কারণে ওনাদের বংশের মানুষের সংখ্যা কম। এই কারণে শক্তিতে অন্যান্য লোকদের থেকে তারা পিছিয়ে, যদিও বা দেখা যাচ্ছে যে ধানি জমি বেশি আর অন্যান্য জিনিস বেশি, কিন্তু জনশক্তিতে তারা কম। তো এই কারণে তাদের পক্ষে আসলে দাঁড়ানোর মতো মানুষজন ওইভাবে পাওয়া যেত না। এই জন্য দেখা যাচ্ছে গ্রামে যাদের বংশ অনেক বড়, এদের প্রভাবটা বেশি থাকে, যদিও বা তারা মানে টাকা পয়সা বা জমি জমা যদি কমও থাকে, তারা এই পাওয়ারটা কাজে লাগাতে পারে। তো এই ব্যাপারটাই কিন্তু ওইখানে কাজ করেছে। এখন ওদের সাথে কিভাবে মোকাবেলা করবেন, এটা তো একটা বড় সমস্যা। তখন এই যে হাকিম ভাইয়ের দাদার আব্বা
মারাত্মক একটা ভুল করে বসেন। উনি চিন্তা করেন যে এই 80% জমি আসলে কিছু না, এই 80% জমি যদি দখল নিতে পারে তাহলে এরা আরও উৎসাহী হয়ে তার অন্যান্য জায়গাও দখল নিতে পারে। এই জন্য উনি কী করেছেন, এই সময়ের ঘটনাটা বলছি, এটা কিন্তু 1947 সালে দেশভাগের আগের ঘটনা, তখন থেকে চলছে এই সমস্যাটা। তো ওই সময় কিন্তু অনেক বড় বড় তান্ত্রিক থাকতো, এখন এইগুলো অনেক কমে গেছে যদিও। ওই রকমের পাওয়ারফুল তান্ত্রিক এখন আর ওইভাবে পাওয়া যায় না, ম্যাক্সিমাম তো এখন ভণ্ডগুলো পাওয়া যায়। তো ওই রকমের একজন খুব পাওয়ারফুল তান্ত্রিকের সাথে উনি দেখা করেন, বেশ মোটা অঙ্কের টাকা এবং দেখা যায় ধান বা অন্যান্য ফসল তাকে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। তো তান্ত্রিক সব কিছু বিবেচনা করে উনি কী করেছেন, খুবই একটা মারাত্মক জিনিস দাদাকে দিয়েছেন, সেটা হচ্ছে একটা লাঠি। লাঠিটা দেখতে নাকি সাধারণই ছিল। তো তান্ত্রিক বলে দেন যে যখনই কোনো এই জমি নিয়ে সমস্যা হবে তখন ওই জমির উপর গিয়ে লাঠিটা মাথার উপর দিয়ে ঘোরাতে হবে, তাহলে কি হবে, হাজার হাজার জিন সেখানে উপস্থিত হবে, আর ওই জিনেদেরকে দেখেই ভয়ে অন্যরা সব পালিয়ে যাবে। কয়েকবার করলেই মানুষ আর ভয় তার কাছে আসবে না। কিন্তু হাজার হাজার জিন চলে আসবে, জিনদের এত পাওয়ারফুল লাঠি তাকে দেয়া হবে, কিন্তু একটা বলিদান দিতে হবে, সেটা হচ্ছে তারই কাছের প্রিয়জনকে বলি দিতে হবে, এমন একটা শর্ত জানিয়ে দেন। মূলত এই শর্ত পূরণ করার পরেই এই লাঠিটির কাজ শুরু হবে। তো এখন প্রিয়জনকে উনি তো তখন সদ্য বিবাহ করেছেন, সন্তানাদিও তখন হয় নাই, ওনার তো ভাই বোনও নাই, মা বাবাও জীবিত নাই, তাহলে প্রিয়জন কে হতে পারে? এই মুহূর্তে ওনার সবচাইতে কাছের প্রিয়জন ওনার স্ত্রী। প্রতিশোধ নেয়ার জন্য উনি ওনার স্ত্রীকেই বলি দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে তাকে যে একদম মেরে ফেলতে হবে মানে ওই টাইপের কিছু না, তাকে কিছু পদ্ধতি শিখিয়ে দেওয়া হয়, শুধু অতটুকু করলেই হবে। তখন তাকে শিখিয়ে দেওয়া হয় যে কোনোভাবে আসছে শনিবার তোমার স্ত্রীকে নতুন একটা শাড়ি পরিয়ে জাস্ট খালি পুকুর পাড়ে নিয়ে আসতে হবে কিছু সময়ের জন্য, তারপর সে আবার বাসায় চলে যাবে, এতটুকুই, আর কোনো সমস্যা নেই। তারপর যা করার দরকার ওই জিনেরাই করবে। দাদা প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে এই সিদ্ধান্তে রাজি হয়ে যান। তো এক শনিবার আসে রাতের বেলা, যখন সবাই ঘুমিয়ে পড়েছে। ওই সময় 47 সালে তো এরকম ইলেকট্রিসিটি ছিল না, সন্ধ্যার পরে মানুষ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো। উনি বেশ রাতের বেলা ওনার স্ত্রীকে হঠাৎ করে ডেকে তোলেন, এই ওঠো, একটু বেড়াতে যাব। উনি তো চমকে উঠেছেন যে বেড়াতে যাব এখন, এটা কি কথা, এত রাতের বেলা কোথায় বেড়াতে যাব? তখন উনি আবার বলছেন যে আসলে গ্রামে তো আসলে বউকে নিয়ে সচরাচর বাইরে বেড়ানো যায় না, মানুষজন কি বলবে, কি মনে করবে, এই জন্য মনে হলে এখন তোমার সাথে একটু হাঁটি, চলো, আজকে চাঁদ রাত আছে, পূর্ণিমা আছে, হাঁটি তোমার সাথে। তো ওনার স্ত্রীও একদমই সরল বিশ্বাসে উনি ওনার বিয়ের যে লাল শাড়িটা ছিল এটা পরেছেন। এটা পরার পর ওনার সাথে বাইরে বের হয়েছেন। ওনাদের বাড়ির কাছে একটা বড় পুকুর ছিল, তো ওখানে এসেছেন। ওখানে আসার পর হঠাৎ করে বলছেন, তুমি এখানে একটু দাঁড়াও, আমি একটা জিনিস রেখে আসছি, দ্রুত নিয়ে আসি। তো বলছেন কি রেখে আসছি? মানে এটা তুমি বুঝবে না, আমি আসতেছি, নিয়ে আসার পরে তুমি বুঝতে পারবা। বলে আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়াইলাম। তো উনি কি করেছেন, দৌড়ে বাড়িতে চলে গেছেন। এদিকে ওনার স্ত্রী কিন্তু দাঁড়ানো ওখানে। এখন অনেকক্ষণ হয়ে যায়, আসে না। এরপরে কি হয়েছে, এই যে দাদার আব্বুর যিনি স্ত্রী, মানে বড় আম্মা আর কি যদি আমরা বলি, যেটা গ্রামে বলা হয়, তো উনি কি করছেন, হেঁটে হেঁটে বাসায় চলে গেছেন। বাসায় গিয়ে দেখেন যে তার স্বামী বাসার ভিতরে বসে আছে। তখন বলছে, এই তুমি আসলা না, অনেকক্ষণ দাঁড়ায় আছি, এই জন্য তো আমি একা একা চলে আসলাম। তো দাদার আব্বা উনি দেখেন যে তার স্ত্রী একদম স্বাভাবিক আছে। বলে যে আসলে কেমন খারাপ লাগতেছিল, শরীরটা আর যাই নাই, চিন্তা করছি তুমি একাই চলে আসবা। তো যাই হোক, ওনার স্ত্রী এই বিষয়ে মনে কষ্ট পেলেও এই বিষয়ে আর কোনো কথা বলেন না। চিন্তা করেন যে আমাকে বেড়ানোর কথা বলে বাইরে বের করে নিয়ে
এই ধরনের একটা নাকানি চুবানি খাওয়ালো। বিষয়টা উনি ভালো দৃষ্টিতে নেন নাই, উনি মনে কষ্ট পেয়েছিলেন, কিন্তু আসলে এর ভিতরে কি রহস্য লুকায়িত ছিল এই বিষয়টা তো আসলে উনি বুঝতে পারেন নাই। পরের দিন থেকেই শুরু হয় ঝামেলা। ঝামেলাটা কি, যে উনি আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন। প্রতিদিন একটু একটু করে অসুস্থতা ওনার বাড়তে থাকে। এভাবে যখন অসুস্থতা শুরু হয়, লোক দেখানোর জন্য তো ডাক্তার দেখাতে হবে, দেখানো হয়, কিন্তু ডাক্তারের কোনো ফল হয় না। ওনার স্ত্রীও জানেন না যে কেন এই অসুস্থতাটা শুরু হলো, কিন্তু দাদার আব্বা কিন্তু জানতেন অসুস্থতাটা কেন শুরু হলো। 1 মাসের মধ্যে উনি মারা যান। তখনই মূলত এই লাঠি তার কাজ শুরু করে। তো ওই লাঠিটা যখন ফাইনালি হস্তান্তর করা হয় তার কাছে, তখন ওই কবিরাজ বলে দেয় এই লাঠিটা আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনার যখন বয়স হয়ে যাবে, যখন দেখবেন অসুস্থ, মারা যাওয়ার মতো অবস্থা হবে, তখন এই লাঠিটা ভেঙে ওই পুকুরে ফেলে দেবেন যেই পুকুরে আপনার স্ত্রী দাঁড়িয়েছিল, যে পুকুরের পাশে, ওখানেই ফেলে দেবেন। আপনি যদি হঠাৎ করে মারা যান, সেই বিষয়ে কোনো কিছু করতে হবে না আপনাকে, কিন্তু আপনি স্বাভাবিকভাবে যদি যান, যে বয়স হয়ে গেছে, অসুস্থ, তখনই কিন্তু শুধু এই কাজটা করবেন। আর যদি এই কাজটা না করেন, তাহলে আপনার বংশে যারা থাকবে তাদের সাথে কিন্তু অনেক খারাপ কিছু ঘটবে, যেটা সহজে কেউ ঠেকাতে পারবে না। তো এই কথা শুনে উনি খানিকটা ভয় পেয়ে যান। তো যাই হোক, এরপরে যেটা শোনা যায় যে ওই লাঠি নিয়ে এই হাকিম ভাইয়ের দাদার আব্বা যখনই ওই জমিতে দাঁড়িয়ে লাঠিটি মাটির উপরের দিকে ঘোরাতেন হাতে নিয়ে, তখনই নাকি ওনার পেছনে হাজার হাজার লম্বা আলখেল্লা পরিহিত লোক এসে দাঁড়িয়ে যেত। এইটা দেখে ওনাদের প্রতিপক্ষরা ভয়ে পালিয়ে যেত। তো এরকম করে বিভিন্ন সময় যখনই এই জমি নিয়ে সমস্যা হতো, তখনই শুধু এই লাঠিটার প্রয়োগ উনি করতেন। এদিকে এই যে দাদার আব্বা আহাদুল্লাহ, তো উনি মারা যাওয়ার আগে ওই লাঠিটা কোনো এক কারণে নাকি লুকিয়ে রেখে যায়, এতটুকুই জানতেন। কারণ হচ্ছে উনি পরবর্তীতে আবার বিয়ে করেছিলেন। ওই স্ত্রীর যে সন্তানাদি, সেখান থেকে যারা এসেছেন, এই যে তাদেরই একজন হচ্ছে এই যে হাসানাত আল হাকিম, যিনি ঘটনাটি বলেছেন। তো যাই হোক, উনি লুকিয়ে রেখে গিয়েছিলেন, এটাই জানতেন আর কি। কারণ ওই দাদিও এই বিষয়ে জানতেন না যে আসলে লাঠিটা কোথায় গেল। আর এখানে এসেও কিন্তু আরো একটা ভুল হয়ে যায়। আসলে মানুষের যখন বিপদ আসে, তখন অনেক ধরনের ভুল একের পর এক মানুষ করতে থাকে। এই যে দাদার আব্বা, তো ওনার ছেলে ছিল প্রায় 5 জন। বড় ছেলে হচ্ছে এই যে হাসানাত আল হাকিম, যিনি তার দাদু। তো ওনার 5 জন ছেলে ছিল। এই যে হাসানাত আল হাকিম ভাইয়ের যিনি দাদা, তার আবার একটা বদ অভ্যাস ছিল যে উনি ওই সময় গ্রামে বিভিন্ন জায়গায় যে গান বাজনাগুলো হতো দূর দূরান্তে, উনি ওইগুলা শুনতে চলে যেতেন। এটা আসলে তার একটা নেশা ছিল, ভালো লাগতো। অনেক দূরে দূরে গানের অনুষ্ঠান হলে উনি সেখানে একাই চলে যেতেন, আবার রাত করে বাসায় আসতেন। এটা নিয়ে তাকে অনেকবার বকাঝকা করা হলেও কোনো কাজ হতো না। তো এমনই কোনো এক রাত্রে ভুয়াপুর নামক একটা জায়গা রয়েছে, ওইদিকে গান শুনে আসার সময় উনি প্রায় বাসার কাছাকাছি চলে এসেছেন। তো ওনাদের ওই যে 80% জমি, ওইটার পাশ দিয়ে বড় একটা রাস্তা চলে গেছে পাশের এলাকায় যাওয়ার জন্য। তো উনি ওই রাস্তা দিয়েই বাসার দিকে আসবেন আর কি। ঠিক সেই সময় উনার বয়সে একটা লোক বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। তো আগের দিনের সময় কিন্তু এরকম ঘড়ি থাকতো না। এখন দাদা তো বুঝতে পারে নাই রাত ঠিক কয়টা বাজে। তখন কিন্তু 47-এর দেশভাগের পরের কথা, বেশ পরের কথা বলছি, কিন্তু মুক্তিযুদ্ধের আগের কথা। তো দাদা তো অনেক স্বাস্থ্যবান, শক্তিশালী, লম্বা একজন মানুষ ছিলেন, সুদর্শন মানুষ ছিলেন। তো উনি ভয় ডর খুব কমই পেতেন। তো লোকটার কাছাকাছি উনি চলে আসছেন, আর ওই লোকটা দাদার নাম ধরে ডাকে, এই হাসান আলী, হাসান আলী নাকি রে তুই? তো দাদা বলেন, হ্যাঁ আমি হাসান আলী। বলে, ভাই আমার একটু সাহায্য কর। তখন দাদা বলেন, কি করতে হবে? তখন ওই লোকটা বলে, এই বস্তাটা আমার মাথায় তুলে দে। তখন দাদা বলে, আচ্ছা ঠিক আছে, তুলে দিচ্ছি। তো দাদা ওই বস্তার এক পাশ থেকে যতই চেষ্টা করে উনি উপরে তুলতে পারেন, মানে তোলার চেষ্টা করছেন, কিন্তু পারেন না। কারণ আমরা দেখি কারো মাথায় বস্তা তুলতে গেলে যিনি মাথায় তুলবেন আর কি, উনি বস্তার এক পাশ ধরেন, অন্য পাশে আর একজন ধরেন যিনি হেল্প করছেন আর কি। তো দাদা তো ওই এক পাশে ধরে কোনোভাবেই উঁচাই করতে পারছেন না।
তো দাদা হঠাৎ কি মনে করে হয় কি, ওই লোকটার নিচের দিকে তাকায়, মানে পায়ের দিকে নজর যায় আর কি। তো দেখে লোকটার পা মাটি থেকে উপরে, এবং আধো আলোতে উনি দেখতে পান যে তার পায়ের পাতাটা পেছন দিকে, মানে আমাদের পায়ের পাতা তো সোজা সামনের দিকে, কিন্তু ওই লোকটার পায়ের পাতা পেছনের দিকে। এইটা দেখে দাদা তো বুঝতে পারেন যে উনি খারাপ কোনো কিছুর খপ্পরে পড়েছেন। তখন দাদা কিছু না ভেবে ওই বস্তা ওখানে রেখেই দিয়েছেন এক ভো দৌড়। তখন পেছন থেকে একটা অট্ট হাসি ভেসে আসে, খুব ভয়ানক এক অট্ট হাসি, মনে হচ্ছে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে সেই হাসিতে। পেছন থেকে বলে ওঠে, তোর কপালটা ভালো রে, কিন্তু কয়দিন ভালো থাকবে বল? তোর বাবা যে ভুল কাজ করেছে তার থেকে তো তোদের মুক্তি নাই রে, তোদেরকে তো ভুগতেই হবে। তো দাদা কি করেছেন, ওইভাবেই দৌড়ে বাসায় চলে আসছেন। তখন তার মা, মানে এই হাকিম ভাইয়ের বড় আম্মু আর কি, ওনাকে সব কিছু বলেছেন। এখন এই যে দাদা, উনি তো ব্যবসা বাণিজ্যের কাজে ঢাকার দিকে প্রায়ই আসতেন আর কি। তো ওনার যে দাদি, মানে এই হাকিম ভাইয়ের দাদি বলতে ওনার দাদার স্ত্রীর কথা বলছি আর কি, উনি বিয়ে করেছেন নতুন বউ। তো দাদির একটা স্বভাব ছিল, উনি এটা খুব পছন্দ করতেন, সেটা হলো আম কুড়ানো। গ্রামে দেখা যেত ওই সময়ে অল্প বয়সী মেয়েদেরই বিয়ে হয়ে যেত, 12-13 বছর বয়সেই মেয়েদের বিয়ে হয়ে যেত আর কি। তো এতটুকু মেয়ে, তাদের তো আম কুড়ানো স্বভাব থাকবেই। তো শ্বশুরবাড়িতে আসার পরও ওই আম কুড়ানোর যে একটা তীব্র নেশা, এর থেকে উনি আসলে বেরোতে পারেন নাই। এদিকে মানে দাদির যিনি শাশুড়ি, মানে বড় আম্মু, উনি এটা খুব একটা পছন্দ করতেন না যে বাড়ির নতুন বউ এইভাবে বাইরে আম কুড়াতে যাবে। উনি কিছুটা একটু চোখ রাঙানি দিতেন, তেমন কিছু বলতেন না, যে ছোট মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আর আম কুড়ানোর নেশা তো থাকতেই পারে। তো যার কারণে উনি কিন্তু ওনার শাশুড়িকে একটু ভয় পেতেন আর কি, মানে দাদি যিনি, হাকিম ভাইয়ের দাদি যিনি। তো একদিন কি হয়েছে, দাদি তো ঘুমিয়েছেন, হঠাৎ করে বেশ রাত হয়ে গেছে। ওই সময় কিন্তু ওনার হাজব্যান্ড নাই আর কি, মানে দাদা কিন্তু নাই, ওই ঢাকায় গিয়েছে আর কি, তখনও বাড়িতে ফেরত আসেন নাই। তো রাতের বেলা ওনার শাশুড়িকে ডাকছে, এই বউ ওঠো ওঠো ওঠো, এইভাবে ডাকছে। তো উনি তো উঠে যখন দরজা খুলে দিয়েছেন, তখন দেখেন যে তার শাশুড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু ঘোমটা দিয়ে, বেশ লম্বা একটা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছেন। তার শাশুড়ি বলল যে, বউ চলো আম কুড়ায় আসি। তখন তো আমার আমের সিজন ছিল, মানে তখন আম পাক ধরেছে, এরকম একটা ব্যাপার আর কি। তো উনি তো বেজায় খুশি। তা বলছেন, আম্মা আপনি মাথায় এত বড় ঘুমটা দিয়ে রেখেছেন কেন? তো উনি আবার বলছেন, আরে রাত বিরেতে বাইরে যাব, আবার কেউ আবার দেখে ফেলে কি না, এই জন্যই মাথায় লম্বা ঘুমটা দিয়েছি, এত কথা জিজ্ঞেস করো কেন, চলো চলো। এইগুলো নিয়ে আর উনি, মানে দাদি আর চিন্তা করেন নাই, যেহেতু তার শাশুড়ি এভাবে বলছে। তো উনিও খুশি মনে শাশুড়ির সাথে চান। ওনাদের পাশে আম বাগান ছিল, সেখানে বাসার থেকে একদম কাছাকাছি আম বাগানটার কি। তো দাদি এবং তার শাশুড়ি দুজনেই আম কুড়ানো শুরু করেছে। তো বেশ কিছু আম পড়েছিল, অল্প কিছু আম। হঠাৎ করে কি হয়, আম বাগানে বাতাস বইতে শুরু করেছে, মানে হঠাৎ করে বেশ জোরে বাতাস, ওই বাতাসে আরো বেশ কিছু আম পড়ছে। কিন্তু দেখলেন যে ওনাদের ওই আম বহন করার মতো শাড়ির আঁচলে আম কুড়াচ্ছিলেন আর কি। শাড়ির আঁচলের একটা পাশে ধরে, মানে ওর ভিতরে একটা গর্তের মতো সৃষ্টি হয়, ওখানে কিন্তু বেশ কিছু জিনিস রাখা যায়, এটা আমরা দেখেছি আর কি। তো বেশ আম কুড়িয়েছেন, কিন্তু আমের ভার, মানে ওয়েটটা বেশি হয়ে যাচ্ছিল। তখন আর দাদি, উনি আর আম কুড়াতে চাচ্ছিলেন না। তখন আবার তার শাশুড়িকে বলছিলেন যে, আম্মা চলেন, আম তো বেশ কুড়াইছি, আপনিও পাইছেন, চলেন বাসায় চলে যাই, সকাল হয়ে যাবে তো। এদিকে শাশুড়ি এ কথা শুনে কিছু বলে না, উনি নিজের মতো করে আম কুড়াচ্ছেই, মানে দাদির শাশুড়ি আম কুড়িয়ে যাচ্ছেন। তখন দাদি তো তার শাশুড়ির কাছে গিয়ে ডাক, দাও আম্মা, ও আম্মা চলেন না, বাসায় চলেন, সকাল হয়ে যাবে। তখন খপ করে দাদির হাত ধরে ফেলেছে দাদির শাশুড়ি। আর তখন দাদির কাছে মনে হয় যে এত ঠান্ডা ওই হাতটা যখনই ধরেছে, ওই হাত থেকে শুরু করে আস্তে আস্তে মনে হয় তার পুরো শরীর বরফ হয়ে যাচ্ছে, পুরো শরীর এমনভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে যে উনি ওনার শরীরটাকে নাড়াতেই পারছেন না। আর তখনই
দাদির শাশুড়ি রূপী ওই অবয়বটা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কিরে বউ, আমার দাঁত দেখবি? সাথে সাথে দাঁত বের করে দেয়। মানে দাঁত দেখানোর জন্য আমরা অনেক সময় দাঁত দেখাই না, উপর পার্ট নিচের পার্ট, ওরকম করে হি করে দাঁত বের করে দেয়। আর দাদি দেখতে পান ভয়ানক একটা জিনিস, সেটা হচ্ছে যে এই মহিলার মুখের অধিকাংশ অংশই হলো মুখ। মানে আমাদের তো চোখ, নাক, ঠোঁট সব কিছু মিলিয়ে, কিন্তু মনে হচ্ছে এর চোখ আছে ছোট ছোট, পুরোটাই মুখ। আর যখন সে দাঁত দেখানোর চেষ্টা করেছে, মনে হচ্ছে তার চোখটাও দেখা যাচ্ছে না, পুরোটাই খালি দাঁত দেখা যাচ্ছে, উপরের পার্ট নিচের পার্ট, মানে উপরের পাটি নিচের পাটির দাঁত, দাঁতগুলো বেশ বড় বড়, আবার নোংরা, কিন্তু অন্ধকারে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এমন ভয়ঙ্কর এক চেহারা এবং দাঁত দেখে দাদি তো আল্লাহর নাম নিয়ে সর্বশক্তি দিয়ে হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন, সফল হন। এরপর ওই আমটাম ফেলে রেখে দেন এক দৌড় বাড়ির দিকে। তো বাসায় এসে এক চিৎকার দিয়ে উঠোনে অজ্ঞান হয়ে পড়ে যান। তো ওই পড়ে যাওয়ার শব্দ এবং ওই চিৎকারের শব্দ এটা শুনে ওনার শাশুড়ির তো ঘুম ভেঙে যায়। উনি দ্রুত বাইরে এসে দেখেন যে বেটার বউ পড়ে আছে এইভাবে। উনি দ্রুত তাকে ধরে ঘরে নিয়ে যান, জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। বেশ খানিকক্ষণ পর জ্ঞান ফেরে। তো এর মধ্যে আবার দাদাও চলে আসেন, মানে ঢাকা থেকে রওনা দিয়েছেন রাতের বেলায়, সারা রাত ধরে আসছেন আর কি। তো উনি চলে আসছেন, সব ঘটনা খুলে বলেন। দাদি বুঝতে পারেন যে ওনার উপর একটা পিশাচের নজর পড়েছে, আর দাদির শাশুড়ি বুঝতে পারেন, দাদাও বুঝতে পারেন, কারণ দাদাও তো প্যারানর্মাল বিষয়ের শিকার হচ্ছেন, উনিও বুঝতে পারেন তার স্ত্রীর উপরও এই সমস্যা শুরু হয়েছে। তখন সকলের পরামর্শে ভালো একজন কবিরাজের সন্ধানে তারা নেমে পড়েন। তো একজন কবিরাজের সন্ধান তারা পানও, তো কবিরাজ তাদের কাছে কিছু সময় নেই। তো পরে জানান যে, বিশেষ করে দাদাকে জানান যে তোমার আব্বু একটা মারাত্মক ভুল করেছিল, কিন্তু ভুলটা আসলে যে কিভাবে করেছে এটা বুঝতে পারছি না, এটা আমি ঠিক করতে পারবো না, তবে কিছুদিনের জন্য এটা বন্ধ করতে পারবো, এটা কেউই ঠিক করতে পারবে না, কারণ এর সাথে হাজার হাজার জিনের ব্যাপার জড়িত আছে, একজন দুইজন হলে একটা কথা ছিল। তো এর প্রায় বেশ কয়েক বছর পর এই যে হাকিম ভাইয়ের বাবা, যিনি আমাদেরকে ঘটনা দিয়েছেন, তার বাবা জন্মগ্রহণ করেন আর কি। তো ওনার বাবা ছোট থেকে মিষ্টি খেতে খুব পছন্দ করতেন। ওনার বাবার বয়স যখন 8 কি 9 বছর, তখন ওনাদের বাসা থেকে গোপালপুর নামক যে জায়গাটা রয়েছে প্রায় 15 কিলোমিটার দূরে, এই গোপালপুরে সপ্তাহে একদিন অনেক বড় একটা বাজার বসতো, মানে হাট আমরা যেটা বলি। তো ওই সময় ওনার দাদা ব্যবসার জন্য গোপালপুরে যেতেন, তা হাকিম ভাইয়ের বাবাকেও নিয়ে যেতেন। তো বাজার করে ওই বাজারটা তাকে দিয়ে পাঠিয়ে দিতেন, আর ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কাজে দাদা ওখানেই থেকে যেতেন। তো বাজারে গেলে দাদা আবার এই হাকিম ভাইয়ের বাবাকে অনেক মিষ্টি খাওয়াতো, আর এই জন্যই এই হাকিম ভাইয়ের বাবা প্রায় সময় এই হাকিম ভাইয়ের দাদার সাথে গোপালপুর বাজারে যেতেন। তো কোনো এক শুক্রবারের দিন দাদার সাথে হাকিম ভাইয়ের বাবা বাজারে গিয়েছিলেন। তো দাদার আবার ব্যবসা বাণিজ্যের কাজে দেরি হচ্ছিল, সন্ধ্যার দিকে বাজার করে এই হাকিম ভাইয়ের বাবাকে মিষ্টি খাইয়ে পাঠিয়ে দেয় বাড়ির দিকে। তো প্রায় 10 কিলোমিটারের মতো কিন্তু রাস্তা, রিক্সা দিয়ে আসতে হবে। আবার বিলের সাইড দিয়ে একটা রাস্তা রয়েছে, তো সেই রাস্তায় একটা বড় বড়ই গাছ পড়ে। তো ওই গাছটা পার হয়ে হাকিম ভাইয়ের বাবা রিক্সা থেকে নেমে গিয়েছেন। উনি মনে করছেন এখান থেকে নেমে বাকিটা হেঁটেই চলে যাই। তো একাই এক মনে উনি বিলের রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন, কারণ ওই সাইড দিয়ে আসলে রিক্সা নিয়ে আসার মতো রাস্তার অবস্থা ভালো ছিলও না, সত্য কথা যেটা। তো রাত যে খুব বেশি হয়েছে বিষয়টা এরকম না, সন্ধ্যার পরই রওনা দিয়েছেন, রাত তখন আনুমানিক 8টার কাছাকাছি হবে আর কি। কিন্তু গ্রামের রাত তো ওই সময়ের প্রেক্ষাপটে সবাই ঘুমিয়ে গেছে, স্বাধীনতার আগের কথা বলছি আমরা। তো হাকিম ভাইয়ের বাবা সেই বড়ই গাছের তো পার হয়ে গেছেন ওই পাশটা, উনি তো ওখান থেকে রিক্সায় নেমে গেছেন, রিক্সাওয়ালাকে বিদায় দিয়েছেন। তো হঠাৎ করে ওনার নাকে একটা দারুণ সুঘ্রাণ আসে। সুঘ্রাণ বলতে কিন্তু কোনো আতরের সুঘ্রাণ না, অনেক সময় ডাল রান্না করার পরে ডালটা যখন ডাল তেলে দেয়া বলি, অনেকে বাগার দেয়া বলি যেটা বলা হয় আর কি, তো ওই সময় কিন্তু একটা ডালের একটা চমৎকার সেন্ট আসে। তো ওনার নাকে ওই রকম একটা সেন্ট আসে। উনি চিন্তা করেন কী ব্যাপার, এইখানে আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, ডাল রান্না করে কে?
তো উনি তো ছোট মানুষ, অত কিছু বুঝতেন না। উনি ওনার মতো করে আবার হাঁটা শুরু করেছেন। আর একটু হাঁটার পর হঠাৎ করে মনে হলো যে ওনার পেছনে কেউ আসছে। মানে অদ্ভুত একটা শব্দ হচ্ছে, শর্ট 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 শব্দ, এরকম একটা শব্দ হচ্ছে। এদিকে উনি তো একা, ছোট মানুষ, 8-9 বছর বয়স। গ্রামের ছোট বাচ্চারা যতই ডান পিঠে হোক না কেন, রাতের বেলা এইভাবে একা একা হেঁটে আসে, আশেপাশের লোকজন নাই, ভয় পাওয়াটাই স্বাভাবিক। তো ওই শর্ট 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 শব্দটা তীব্র হতে থাকে। তো উনি পিছন দিকে তাকান, প্রথম দিকে কিছু দেখেন না, বেশ কয়েকবার তাকিয়েছেন, দেখেন না। তো যখন এই শব্দটা মনে হচ্ছে তার কানের কাছে এসে বাজছে আর কি, তখন উনি বিরক্ত হয়ে আবারও পেছন দিকে তাকিয়েছেন। আর তখন উনি বেশ ভয় পান একটা দৃশ্য দেখে। উনি দেখেন একটা ছোট্ট বাচ্চা, বয়স সর্বোচ্চ 4-5 বছর হবে, শরীরে কোনো জামা কাপড় নাই। গ্রামে দেখা যাচ্ছে যেরকম 4-5 বছর বয়সী বাচ্চাদের এরকম জামা কাপড় ছাড়াই রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। এটা ওইখানকার পরিবেশ পরিস্থিতিতে সেখানে একটু স্বাভাবিক বলা চলে আর কি। বাচ্চারা দুষ্টুমি করে, জামা কাপড় পরতে চায় না। তো ওই রকম একটা ছোট বাচ্চা ওই অবস্থায় দাঁড়িয়ে আছে। আর এই বাচ্চাটা দেখতে এত কালো, এমনিতে তো তখন অন্ধকার ছিল, কিন্তু অন্ধকারের মধ্যে মনে হচ্ছে ওইটা একটা নিকষ কালো। তার চোখটা দেখা যাচ্ছে সাদা সাদা, স্পষ্ট দেখা যাচ্ছে। আর ওই বাচ্চাটা কি করে, এই হাকিম ভাইয়ের বাবাকে দেখে হেসে দেয়। তো হেসে যখন দিয়েছে, তখন হাকিম ভাইয়ের বাবা দেখেন যে এই বাচ্চাটার মুখ হাসার সময় অনেক লম্বা হয়ে গেল। মানে আমরা হাসলে কিন্তু আমাদের দুই ঠোঁটের যেই অংশটা দুই পাশে যেখানে এসে মিলেছে, এই অংশ দুটো কিন্তু একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত প্রসারিত হয়, এরপরে কিন্তু আর হয় না। মানুষ যদি খুব বেশি করে হাসে, হয়তো একটু বেশি প্রসারিত হবে, কিন্তু এটা যদি প্রসারিত হতে হতে চোখ পর্যন্ত উঠে যায়, নাক ঢেকে যায়, প্রায় চোখও ঢেকে যাওয়ার মতো অবস্থা হয়, তখন সেই হাসিটা কতটাই না ভয়ঙ্কর হয়। ঠিক ওরকমটা ছিল। আর দাঁতগুলো ছিল সাদা ধবধবে, মানে বডিটা কালো কুচকুচে, চোখ সাদা, দাঁত সাদা। এইরকম দৃশ্য দেখার পর ওনার মতো একটা 8-9 বছর বয়সী বাচ্চা ছেলে এটা কি সহ্য করতে পারবে? উনি তো প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে সামনের দিকে দৌড় শুরু করেন। হঠাৎ করে ওই ছেলেটা আবার সামনেও চলে আসে। কোত্থেকে আসলো? সে তো দৌড়ে সামনে আসা দেখে নেই। আর উনি তো প্রচন্ড জোরে দৌড় দিয়েছিলেন। এই বাচ্চাটা সামনে আসলো কিভাবে? সামনে এসে পথ আগলে দাঁড়িয়ে ওইভাবেই বিশ্রীভাবে আবার হাসি দেয়। তখন উনি তো আরো ভয় পেয়েছেন। এই বিভৎস হাসিতে এই হাকিম ভাইয়ের বাবার তো প্রাণটা বের হয়ে যাওয়ার উপক্রম হয়। তখন উনি আবারও ওই অবয়বটাকে পাশ কাটিয়ে দৌড়ানোর চেষ্টা করেন। তখন একটা গাছের সাথে ধাক্কা খান। তখন অনেক জোরে একটা চিৎকার দিয়েছেন ব্যথা পেয়ে, কিন্তু ওই চিৎকার দেওয়ার পরে উনি অজ্ঞানও হয়ে গিয়েছিলেন। তো যেখানে ওই গাছের সাথে ধাক্কা খেয়েছেন, ওই গাছের কাছেই একটা বাড়ি ছিল, ছোট্ট একটা বাড়ি। ওই সময় ওই বাড়িতে একজন মহিলা ছিলেন আর কি। তো ওই মহিলা কি মনে করে রাতের বেলা বাইরে বের হয়েছেন রান্নাঘরে যাওয়ার জন্য বা ওয়াশরুমে যাওয়ার জন্য, কোনো একটা কারণে হয়তো বের হয়েছিলেন আর কি। তো উনি হাতে একটা হারিকেন নিয়ে বের হয়েছিলেন। তো হঠাৎ করে এরকম শব্দ পেলেন। শব্দ পাওয়ার পর শব্দের উৎসর দিকে হারিকেনটা একটু এগিয়ে ধরার পর মনে হলো ওই গাছের নিচে কেউ একজন পড়ে আছে। তো উনি এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পর এই হাকিম ভাইয়ের বাবাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। উনি প্রথমে অবশ্য চিনতে পারেন নাই, পরবর্তীতে চিনতে পেরেছিলেন। তারপর আশেপাশের বাড়ির মানুষদেরকে উনি ডেকে আনেন। তখন অন্য মানুষরা এই হাকিম ভাইয়ের বাবাকে পিঠে করে নিয়ে গিয়েছিলেন তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য। অনেকক্ষণ পর তার জ্ঞান এসেছিল। যখন জ্ঞান আসে তখন এই হাকিম ভাইয়ের দাদি ওনার বাবাকে, মানে হাকিম ভাইয়ের বাবাকে কিন্তু এক ধরনের চাকরি জালি বলে এইটা দিয়ে গোসল করেছিলেন। মানে এটার উপরে পানি ঢেলে পানিটা তার শরীরের উপর পড়বে, এটা গ্রামের একটা সাধারণ রিচুয়াল আর কি। তো এইভাবে গোসল করে দিয়েছিলেন। তো হাকিম ভাইয়ের বাবার কিন্তু প্রায় 7 দিনের মতো জ্বর ছিল। এরপর তাকে হুজুর দেখানো হয়, এরপর জ্বরটা ঠিক হয়ে যায়। তো এক রাত্রে ওনার বাবা ঘুমিয়েছেন আর কি, হাকিম ভাইয়ের বাবা। হঠাৎ ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেন যে একজন হুজুর মতো বেশ সুন্দর চেহারা, জুব্বা পরা, তার কাছে এসে বলে যে শোন, তুই কিন্তু রাত করে কখনো বাসায় আসবি না। সব সময় তোদেরকে এইভাবে পাহারা দিয়ে রাখাটা বেশ কঠিন ব্যাপার, হঠাৎ বিপদ আপদ হয়ে যেতে পারে। আর রাত করে খুব দরকার ছাড়া বাইরেও বের হবি না।
এই স্বপ্নটা দেখার পর ওনার ঘুম যে ভেঙে গেছে বিষয়টা এরকম না, সকালবেলা উনি ওনার বাবা মাকে বলেছিলেন যে এই ব্যাপার, আমি তো এরকম একটা স্বপ্ন দেখেছি। তখন এই হাকিম ভাইয়ের দাদা উনি বলেছেন ঠিক আছে, স্বপ্ন যেটা দেখছি সেটা মেনে চলবি, আর আমিও খেয়াল রাখবো তুই যেন রাতের বেলা বাইরে বের না হোস এবং দ্রুত বাসায় ফিরতে পারিস, তোকে রাত করেও আমি কোথাও পাঠাবো না। তো এটা ওনার বাবা বলেন আর কি। আসলে ঘটনা কিন্তু এখানেই শেষ না, এইভাবে টুকটাক বিভিন্ন সময় ঘটনা ঘটেছে, সেগুলো বলতে গেলে কয়েকদিন পার হয়ে যেতে পারে, কারণ বংশ পরম্পরার যেহেতু এই বিষয়টা চলে আসছে। এবার আসি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, এই হাকিম ভাইয়ের ঘটনা। সালটা 2018, ওনার এসএসসি এক্সাম, লেখাপড়া উনি করছেন বেশ ভালো করেই, সারাদিন স্কুল, সন্ধ্যার পরে কোচিং। ওনারা 3 বন্ধু একসাথে একটা কোচিংয়ে যেতেন। তো উনি, ওনার বন্ধু, তার নাম হলো আশিক এবং আর এক বন্ধুর নাম হলো কবির। 2018 সালের শুরুতে বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে ক্রিকেট ম্যাচ ছিল একদিন। তো বাংলাদেশ সময় অনুযায়ী সেটা রাতের বেলা হওয়ার কথা। তো রাত্রে কোচিং শেষ করে বাসা আসার সময় উনি এবং ওনার বন্ধুরা খেলা দেখে আসতেন আর কি ওই সময়টাতে, মানে যেদিন খেলা থাকতো, আর ওই দিন তো আবার ওই ম্যাচটা ছিল। তো ওই দিন খেলা দেখে আসতে আসতে প্রায় রাত 11টা বেজে গেছে। ওইদিকে কারোর খেয়ালই নাই যে রাত এত হয়ে গেছে, কারণ একটা টান টান উত্তেজনা ছিল খেলা দেখা নিয়ে। তো হঠাৎ করে আকাশে মেঘ করে, বৃষ্টি আসার সম্ভাবনা, বাতাসও শুরু হয়ে গেছে বেশ ভালোভাবেই। তো 3 জন বাসার দিকে রওনা দিয়েছেন। তো যেই বাজারটা ছিল, যে বাজারে খেলা দেখেছেন, ওই বাজার থেকে এই হাকিম ভাইদের বাসার দূরত্ব প্রায় 1 কিলোমিটারের রাস্তা। একটা ব্রিজ পরে, তারপর একটা কাঁচা রাস্তা, তারপর বাঁশবাগান, এরপরে ওনাদের বাসা। তো 3 জনই খেলা নিয়ে কথা বলতে বলতে বাসায় আসছেন। তো ব্রিজটা পার হয়ে আসার সময় হঠাৎ মাঝ রাস্তায় ওনারা 3 জনই একটা কালো বিড়াল দেখতে পান। তো দেখতে পান যে বিড়ালটা ওনাদের দিকেই তাকিয়ে আছে। তো বিষয়টা একদম স্বাভাবিকভাবেই নিয়েছেন যে রাস্তায় এরকম বিড়াল পার হয়, হঠাৎ করে আমাদেরকে দেখেছে, তাকিয়ে আছে, এটা তো আর অস্বাভাবিক কোনো কিছু না। তো ওনারা ওনাদের মতো চলে গেছেন। আর যখন এই হাকিম ভাই ওনার বাসার কাছাকাছি চলে আসছেন, ওইখানে এসে এই 3 জনের বাড়ি আবার 3 দিকে, আর ওইখানে রাস্তাটাও 3 রাস্তার মোড় বলে আর কি। তো ওখানে গিয়ে এই হাকিম ভাই উনি দেখেন যে ওনার বাবা রাস্তায় দাঁড়িয়ে আছেন একটা টর্চ লাইট নিয়ে। উনি তো চিন্তায় ছিলেন যে এত রাত্রে আসছে, না জানি কোন বিপদ হয়। ওই চিন্তা থেকেই উনি টর্চ লাইটটা নিয়ে দাঁড়িয়েছিলেন। ওই সময় আবার হাকিম ভাইয়ের কাছে কোনো মোবাইল ফোন ছিল না, উনি ওই সময় মোবাইল ফোন ইউজ করতেন না। এই কারণেই যেহেতু তথ্য পায় নাই, মূলত ওনার বাবা ওই স্যারকে ফোন দিয়েছিল। তো স্যার জানান যে বেশ অনেক আগেই তো তারা বের হয়ে চলে গেছে। এই কারণে তার বাবার কিন্তু একটা চিন্তা ছিল, এই জন্য উনি এগিয়ে এসে দাঁড়িয়ে আছে যে ছেলেটা আসে না কেন। তো যাই হোক, হাকিম ভাই ওনার বাবার সাথে বাসায় চলে গিয়েছেন। ওই দিনের মতো আর কোনো সমস্যা হয় নাই, ওই জাস্ট এতটুকু ওই যে বিড়াল দেখেছেন আর কি। তো পরের দিন বিকালে আবার কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছেন। পরন্ত বিকেল, সন্ধ্যার আগে কোচিংয়ে চলেও আসছেন। কিন্তু কোচিংয়ে এসে অবাক হয়ে যান, কেন কোচিংয়ে ওনার যে 2 বন্ধু আসবে এরা কেউ আসে নাই, কারণ সন্ধ্যা থেকে আকাশে একটু মেঘলা হওয়ার কারণে ওরা কেউ আসে নাই। তো অন্যরা আসছে অবশ্য। তো যথাসময়ে কোচিং শুরু হয়, প্রায় 8:30টার দিকে রাত কোচিং শেষ হয়। ওই সময় উত্তর আকাশে কিন্তু বেশ মেঘ ছিল, এবং উত্তর আকাশের ওই মেঘ থেকেই বৃষ্টিও শুরু হয়, সেই সাথে বাতাসও আবারও বইতে শুরু করে। তো ওনারা সবাই তো কোচিংয়ে অবস্থান করছেন। বৃষ্টি শেষ হতে হতে প্রায় রাত 12টা বেজে গেছে। তো উনি আবার কি করেছেন, ওনার বাবার সাথে স্যারের ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। তো ওনার বাবা আবার বলেছিলেন যে আসবেন কি না, মানে এগিয়ে আসবেন কি না। তো ওনার বাবা বলেছেন, ওনার বাবাকে আবার হাকিম ভাই বলে দেন যে না, আসার দরকার নাই, কোনো সমস্যা হবে না, ওনার বাবা চিন্তা করবেন, এই জন্যই ফোনে কথা বলেছিলেন আর কি। কিন্তু এটা একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল। যথাসময় উনি কোচিং থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বাজারটা পার হয়ে একদমই ফাঁকা, আকাশে তখনও মেঘের গর্জন আর অন্ধকার কিন্তু আছেই, মাঝে মাঝে বিজলি চমকাচ্ছিল। বৃষ্টি আবারও হবে বলে মনে হচ্ছে। তো উনি চিন্তা করছেন কোনো রকমে বাসায় যেতে পারলে প্রাণে বাঁচি। হঠাৎ করে কোথা থেকে যেন বিড়ালের মিউ মিউ শব্দ আবার ওনার কানে ভেসে আসে। ঠিক গতকালকে যে বিড়ালটা দেখেছিলেন, মনে হচ্ছে ওই বিড়ালটাই কি না। উনি কিন্তু টর্চ লাইট ইউজ করতেন না, হারিকেন ইউজ করতেন।
মানে 2018 সালেও উনি হারিকেন নিয়েই আসা যাওয়া করতেন আর কি। ওনার হারিকেনের আলো কিন্তু প্রায় নিভু নিভু, ওই আলোতে যতটুকু দেখতে পান সত্যি ওনার প্রায় হাত 10 সামনে রাস্তার মাঝ বরাবর গতকালকে সেই বিড়ালটাই মনে হয় দাঁড়িয়ে আছে, একদম কালো মিচমিচে। কালো বিড়াল আরও থাকতে পারে, কিন্তু একই জায়গায় ওই কালো বিড়ালটাকে দেখে উনি বুঝতে পারেন এটা গতকালকেরই সেই কালো বিড়ালটা। তো উনি ভয় না পেয়ে বরং আরো অবাক হন যে একই জায়গায় এই বিড়ালটা আজকেও দেখা হয়ে গেল। তো উনি ওনার মতো করে আগানো শুরু করেছেন। তো উনি আগাচ্ছেন, তখন কিন্তু বেশ ঠান্ডা বাতাস বইছিল। ঠান্ডা বাতাসে ওনার শরীরটা আরও নিস্তেজ হয়ে আসছিল। তো উনি ওনার মতো করে আসছেন, ব্রিজটা পার হয়ে কাঁচা রাস্তায় চলে এসেছেন। তো আস্তে আস্তে ওই যে 3 রাস্তা, গতকালকের যে 3 রাস্তার এখানে এসে সবাই 3 দিকে চলে গিয়েছিলেন বলে আমরা বলেছি, তো ওই 3 রাস্তার ওই জায়গাতে চলে এসেছেন। হঠাৎ করে তখন ওনার কাছে মনে হলো বাতাসের পরিমাণটা বেশ বেড়ে গেল, গাছগুলো বেঁকে মনে হচ্ছে মাটিতে শুয়ে পড়ছে। তো বাতাস বেড়ে গেছে এটা ঠিক আছে, কিন্তু এত জোরে বাতাস হচ্ছে না যেই বাতাসে গাছগুলো বেঁকে মাটির সাথে নুয়ে পড়বে বা গাছগুলো ভেঙে যাবে। মনে হচ্ছে কোনো একটা অদৃশ্য শক্তি ইচ্ছাকৃতভাবে ওই বাতাসের তালে তালে ওই গাছগুলোকে জোর করে মাটির সাথে নুইয়ে দেওয়ার চেষ্টা করছে। তো উনি হারিকেনের আলোটা আরেকটু বাড়িয়ে বাসার দিকে আগানো শুরু করেন। বাঁশ বাগান যেটা রয়েছে, তো বাঁশ বাগানের প্রায় কাছাকাছি চলে এসেছেন। তখন ওই বাঁশ বাগানের ভেতরে একটা পচা ডোবা রয়েছে, ওখান থেকে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। বাতাসের তীব্রতা, তারপর এই বাঁশ বাগানের মধ্যেও বাঁশগুলো যেভাবে নড়াচড়া করছিল, এক ধরনের ঠাস ঠাস আওয়াজ হচ্ছিল, তার ভিতর আবার এই কান্না, সব মিলিয়ে একটা ভয়ানক পরিবেশ সৃষ্টি হয়। উনি ওই সময় প্রচণ্ড ভয় পাচ্ছিলেন। উনি দ্রুত আল্লাহর নাম নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো উনি কয়েক পা এগোতেই মনে হলো কান্নাটা আরো তীব্র থেকে তীব্র হচ্ছে। সেই সাথে বাঁশের মটমট শব্দ হচ্ছে, একটা বাঁশ আর একটা বাঁশের সাথে ঘর্ষণ খাচ্ছে, যার ফলে একটা শব্দ হচ্ছে। তখন হঠাৎ করে মনে হলো এই কান্নাটা ওনার একদম পেছন থেকে কেউ করছে, অথচ একটু আগে মনে হচ্ছিল যে ডোবার ওই দিক থেকে আসছে, কিন্তু এখন মনে হচ্ছে ওনার একদম পেছন থেকে। তো উনি পেছন দিকে ফিরে তাকান, কিন্তু দেখেন কেউ নাই। উনি সামনের দিকে আবারও হাঁটতে শুরু করেন, আবারও পেছন থেকে শব্দ শুরু হয়, আবারও কান্না। পেছন দিকে তাকালে কান্নাটা বন্ধ হয়। উনি আবারও পেছন দিকে তাকিয়ে কাউকে দেখেন না। উনি আবার বাড়ির দিকে হাঁটা শুরু করেন। এবার পেছন থেকে আবারও একটা শব্দ শুরু হয়, কিন্তু এটা কি হাসি না কান্না এটা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে হাসি এবং কান্না একসাথে হচ্ছে, কেউ হাসছে কেউ কাঁদছে। এই ধরনের শব্দ হলে কেমন হয়, ঠিক ওই রকম। এবারও শেষবারের মতো উনি পেছন দিকে তাকিয়েছেন, কিন্তু এবার উনি কিছু দেখতে পান না। এইবার যখন উনি সামনের দিকে তাকাবেন, মানে পেছন দিকে তাকানোর পরে সামনের দিকে যখন তাকাবেন, তখনই দেখেন একটা সাদা অবয়বের মতো কিছু একটা রয়েছে। ওইটা দেখে তো উনি ভয়ে একদম জমে গিয়েছেন। উনি চিন্তা করেছেন হয়তো তার পরিচিত কেউ হবে বা কোনো মানুষই হবে, কিন্তু এই অবস্থায় উনি পেছন দিকেও যেতে পারছেন না, সামনের দিকে কিভাবে যাবেন। উনি আল্লাহর নাম নিয়ে যখন সামনের দিকে আগানো শুরু করেছেন, তখন হয়েছে কি, ওই অবয়বটা দ্রুত তার একদম কাছে চলে এসেছে। কাছে চলে আসার পর ওনার হারিকেনের আলোতে, আবছা আলোতে দেখতে পান ওই সাদা কাপড়ের ভেতরে যেটা রয়েছে সেটা একটা অর্ধগলিত বিভৎস একটা মহিলা অবয়ব। চেহারাগুলো মনে হচ্ছে খুলে খুলে পড়ে যাচ্ছে, ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এইটা দেখে উনি তো এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। ওনার যখন জ্ঞান আসে তখন উনি দেখেন যে উনি ওনার বাড়িতে, ওনার আশেপাশে ওনার ফ্যামিলির সব মানুষ। উনি কিন্তু তখনও বেশ ট্রমাটাইজড হয়েছিলেন, কোনো কথাই বলতে পারছিলেন না। পরে যখন জানতে পারেন যে কিভাবে তাকে উদ্ধার করা হলো, বাড়ির লোকজন যখন এগিয়ে গিয়েছিল তাকে খোঁজার জন্য, তখন ওখানে তাকে পায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো উনি 2 দিন এইভাবে অচেতনই রয়েছেন। 2 দিন পরে তার জ্ঞান ফিরেছে, এবং 2 দিনের মধ্যে কিন্তু ডাক্তার দেখানো হয়েছে, কোনো লাভ হয়নি। পরে কবিরাজের ঝাড়ফুঁকে তার জ্ঞান ফেরত এসেছে আল্লাহর রহমতে। যাই হোক, পরবর্তীতে আরও একটা ভালো কবিরাজের শরণাপন্ন হন। তখন ওই কবিরাজ ওনাদেরকে যেটা বলেন, এইটা এতটা বছর লুকায়িত ছিল,
যেটা পরিবারের অনেক মুরব্বীরাও জানতেন না। সেটা হচ্ছে এই যে হাকিম ভাই দাদার আব্বা, উনি যে লাঠিটা পেয়েছিলেন, এই লাঠিটা পাওয়ার পর শর্ত ছিল যে সেই লাঠিটা ভেঙে ওই পুকুরে ফেলে দিতে হবে। তো উনি একটা কাজ করেছিলেন, উনি চিন্তা করেছিলেন যে আচ্ছা লাঠিটা যদি ভেঙে ফেলে দেয়, তাই এতদিন ধরে যে জিনগুলো এই লাঠির সাথে আছে এগুলো যদি আমার পরিবারের কোনো ক্ষতি করে, কি করা যায়। উনি বুদ্ধি করে কি করেছেন, উনি কোনো আরেকজন শক্তিশালী জিনকে নাকি ওই লাঠিটা দিয়েছেন এবং ওইটা দেওয়ার সময় শর্ত জুড়ে দেন যে তারা যেন তার পরিবারের যারা সদস্য রয়েছে বা পরবর্তীতে যেই সদস্যরা জন্মগ্রহণ করবে তাকে পাহারা দেন। তো ওই জিনটাও এই শর্তে রাজি হন। কিন্তু সমস্যা হলো যে ওই লাঠিটা দেওয়ার ফলে ওই জিনের একটা ক্ষমতা বেড়ে যায়। মূলত ওই লাঠির অনুগত যে জিনগুলো ছিল সেগুলো আবার ওই জিনের দাস হয়ে যায়। এইটা কিন্তু আগের জিনেরা মেনে নিতে পারে নাই। এই জন্যই ওই আগের যে জিনেরা ওরা ক্ষিপ্ত হয়ে এই পরিবারের বিভিন্ন সদস্যদেরকে ভয় দেখায়, কিন্তু বড় ধরনের কোনো ক্ষতি করতে পারে না, কারণ ওই লাঠিটা আবার যেই জিনের কাছে আছে সেও খুব শক্তিশালী। তো এভাবেই এখনো চলছে। মূলত এই যে স্বপ্নের মধ্যে রাতের বেলা বাইরে বের না হওয়ার যে উপদেশগুলো পরামর্শগুলো দেওয়া হয়, সেটা হলো ওই যে জিনটা যেটা পরবর্তীতে ওই লাঠির মালিক হয়েছিল। তো এই কারণেই কোনো কবিরাজ এইটার চূড়ান্ত সমাধান করতে পারে নাই, কারণ ওই লাঠিটা রয়েছে আর একটা জিনের কাছে। ওই লাঠিটা পাওয়ার পর সেই জিন শক্তিশালী হয়েছে, তার কাছ থেকে কোনোভাবে ওই লাঠি নেওয়া সম্ভব না, ওটা ভেঙে পুকুরে ফেলে দেওয়াও সম্ভব না। যার কারণে এই সমস্যার সমাধানও অসম্ভব একটি ব্যাপার হয়ে গেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সমস্যার সমাধান হয়, কিন্তু চূড়ান্তভাবে এই সমস্যার সমাধান হয় না, যেটা এখনও ওই পরিবারের সাথে চলমান রয়েছে। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি হাসান হাকিম ভাইকে। আপনার পরিবারের সাথে বেশ দীর্ঘ সময়, সেই 47-এর আগে থেকে শুরু করে এখন পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা আপনি আমাদের লিসেনারদের উদ্দেশ্যে পাঠিয়েছেন। আশা করছি এই ঘটনাটি লিসেনারদের কাছে ভয়ের শিহরণ জাগানিয়ার মতো একটি ঘটনা বলে মনে হয়েছে। প্রিয় লিসেনার্স, খেয়াল করুন যে জমি জমা রক্ষা করার জন্য নিজের প্রিয়জনকে বলি দিতে হলো। কি অপরাধ ছিল সেই দাদির বা বড় আম্মুর, যেটা বলি দাদার আব্বুর যিনি স্ত্রী, তার তো কোনো অপরাধ ছিল না। একজন গ্রামের সহজ সরল মহিলা ছিলেন। উনি হয়তো বা নিজেও মৃত্যুর আগে জানতে পারেন নাই যে কি কারণে উনি মারা যাচ্ছেন, কি ক্ষমতা পাওয়ার জন্য তাকে কৌশলে এভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছিল, উনি নিজেও জানতেন না। অসুস্থতার কারণে উনি মারা গিয়েছেন, উনি জানতেন না। এতটুকু সান্ত্বনা নিয়ে মরতে পেরেছেন, বা আমাদের কাছে সান্ত্বনা যে না, উনি ওনার আপনজনদের উপর ভুল ধারণা নিয়ে পৃথিবী থেকে যান নাই। পরকালে উনি যদি এটা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, এটা আল্লাহর বিবেচনা যে আল্লাহ উনি কী করবেন। তবে এতটুকু বলবো প্রিয় লিসেনার্স, যে জিনদেরকে দিয়ে কাজ করাতে গেলে নিজের অনেক কিছু কিন্তু ত্যাগ করতে হয়, বলি দিতে হয়, চাইলেও অনেক কিছু করা যায় না। এই ঘটনা সেটা একটা প্রমাণ বহন করে। আল্লাহ তাআলা আহাদুল্লাহ মুন্সি দাদার ভুল ত্রুটি ক্ষমা করুন। আর এই আহাদুল্লাহ মুন্সির যিনি স্ত্রী বিনা অপরাধে মারা গিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকেও জান্নাত নসিব করুন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি এ পর্যন্তই। আশা করছি ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আর এই ঘটনাটি আমারই সংগ্রহ করা ঘটনা। চলুন শুনে আসি। যথাসময় আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইট এপিসোডের 30তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এই ঘটনাটি আমি নিজেই সংগ্রহ করেছি। তো এই ঘটনাটি মূলত যিনি আমাকে বলেছেন তার নিজের সাথেই ঘটেছে। ওনার বর্তমান বয়স 80 থেকে 85 বছরের মধ্যে হবে। তো ওনার নাম হচ্ছে আকবর আলী।
আসলে নামটা ছদ্মনাম বলছি, এর পেছনে কারণ রয়েছে। কারণ হচ্ছে যে উনি এই ঘটনাটি বলার পর উনি আমাকে বলেছিলেন যে আসল নামটা যদি বাবা তুমি বলো তাহলে অনেকেই আমাকে এই বিষয়ে অনেক প্রশ্ন করবে, প্রত্যেককে যদি এই গল্প আবার শুরু থেকে বলতে চাই তাহলে আমার অনেক কষ্ট হবে, আর আমার যে নাতিপুতিরা আছে তো এরাও আমাকে নিয়ে আবার একটু হাসি তামাশা করতে পারে। তখন আমি বলেছিলাম যে আপনার আসল নামটা বলবো না, শুধু গ্রামের ঠিকানাটা বলবো, আর অন্যান্য ঘটনাগুলো ঠিক থাকবে, অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো ঠিক থাকবে। তো এই জন্যই বলছি যে ওনার নাম ছদ্মনাম বললাম আকবর আলী। ওনার বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলার সূর্যনগর গ্রামে। তো গ্রামের কোন পাশে এটা বলবো না। তো উনি ওই সূর্যনগর গ্রামেরই কোনো একটা বাজারে রেগুলার উনি চাটা খেতে আসেন আর কি, এতটুকুই বললাম। তো যাই হোক, মূল ঘটনাতে চলে যাই। ঘটনার সময়কাল উনি আসলে নির্দিষ্ট করে বলতে পারেন নাই, তবে আমি ওনার সাথে আলাপচারিতায় যতটুকু বুঝতে পেরেছি 1980 থেকে 83 সাল বা এই রকমের কাছাকাছি সময় হতে পারে, তবে 85-র পরে না, আবার 80-র আগে না। তো এইরকম একটা সময় আমি বললাম আর কি। তো ওই সময়ে ওনার দুটো বড় বড় গাভী ছিল, এই গাভীগুলো থেকে বেশ দুধ পেতেন উনি। এই দুধগুলো উনি কি করতেন, রাজবাড়িতে নিয়ে যেতেন। ওনার একটা সাইকেল ছিল ওই সময়, উনি বলেছিলেন যে ইন্ডিয়ান একটা কোম্পানি হিরোর সাইকেল ছিল। এখন যেমন ফনিক্সের সাইকেল দেখা যায়, ওই সময় হিরোর সাইকেল ছিল। ওই সাইকেলের সিটটা ছিল লম্বা লম্বা সিট, অনেকেই দেখেছেন, এখন অবশ্য এগুলো দেখা যায় না। তো ওই সাইকেল চালিয়ে উনি রাজবাড়িতে এসে, রাজবাড়ি বিনোদপুর, তারপরে বেড়াডাঙ্গা, তারপরে এই আশেপাশের কিছু কিছু বাড়িতে উনি দুধ দিতেন, তবে রেগুলার দিতে পারতেন না। উনি একদিন পর পর আসতেন। ওনার অন্যান্য কৃষিকাজ ছিল মূলত এই গাভীর দুধগুলো উনি কি করতেন, যে ওনার যেই গাভী থেকে যতটুকু দুধ হতো উনি বললেন যে ওনার যে পরিমাণ কাস্টমার ছিল তাতে উনি একদিন পর পর দিতেন, যে শনি সোম বুধ এরকম 20টা বাড়িতে দিতেন, আবার রবি মঙ্গল বৃহস্পতি এরকম 20টা বাড়িতে দিতেন। এইভাবে এরকম বলাই ছিল যে উনি একদিন পর পর দিবেন, এবং যতটুকু দেবেন তারা যেন বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করে রাখে, বা না রাখলেও কিছু করার নাই, উনি একদিন পর পরই দিবেন। তো এইভাবে উনি আসলে ওনার ব্যবসাটা চালাতেন। একটা বাড়িতে উনি রেগুলার দিতেন না, মানে সপ্তাহে 7 দিন দিতেন না। এর পিছনে ওনার ব্যবসায়িক কিছু পলিসি ছিল বলে জানিয়েছেন আর কি। তো যাই হোক, তো এইভাবে উনি আসলে কাজগুলো করতেন। তো এভাবে চলে যাচ্ছিল, কোনো সমস্যা হচ্ছিল না আর কি। তো একবার রাজবাড়িতে হাটের দিন ওই সময় কী বার ছিল, যেমন এখন বৃহস্পতিবারে হয়, মঙ্গলবারে হয়। তো ওই সময় যে কী বারে ছিল এটা আসলে উনি মনে করতে পারেন নাই, ভুলে গেছেন আর কি। তো বলেছিলেন যে এরকম একটা হাটের দিনে উনি মানে দুধ নিয়ে আসবেন। তো ওই দিন আবার হয় কি, যে ওই বৃহস্পতিবারে যেই বাড়িগুলোতে উনি দুধ দিবেন, বা ওই দিন যেই বাড়িগুলোতে দুধ দেওয়ার কথা ছিল, তো ওই বেশ কয়েকটা বাড়ির লোকজন ওনারা বেড়াতে গিয়েছিলেন কোনো একটা কারণে, হয়তো বা ঈদের পরে বা কোনো একটা অকেশনের কারণে আর কি, তারা ওই গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন আর কি। ওনারা ম্যাক্সিমাম ওই এলাকাগুলোতে ভাড়া থাকতেন আর কি। তো এই কারণে দেখা গেল যে ওই দিন যে দুধগুলো এসেছে, তারপর হাটের দিন ছিল, তাহলে ওই দুধগুলো উনি হাটে বিক্রি করবেন। তো ওই চিন্তা করে উনি হাটেই বিক্রি করেন। এরপরে ওনার বাজারে বেশ কিছু কাজ ছিল, ওনার যেই ক্ষেত ছিল ওই ক্ষেতে বেশ কিছু বীজ বপন করবেন, সার দেবেন, এইগুলো কেনাকাটা নিয়ে উনি প্রায় সন্ধ্যা লাগিয়ে দেন আর কি। এরপর ওনার পরিচিত কয়েকজনের সাথে দেখা হয়ে যায়, তাদের সাথে গল্প গুজব করেন। তারা আবার অন্য গ্রামের ছিল, মানে ওনার সূর্যনগরও না, ওনারা অন্য দিকের ছিল আর কি, যার কারণে একসাথে যাবেন বিষয়টা এরকম না, বিভিন্ন আলাপচারিতা, বিভিন্ন গল্প গুজব হচ্ছিল আর কি। তো যেটা হয় সেটা হচ্ছে যে উনি দেখলেন যে রাজবাড়ি থাকতেই ওনার কানে এলো যে এশার আজান দিয়ে দিয়েছে। রাজবাড়িতে একটা বাজার রয়েছে, এটাকে দুধ বাজার বলে, ওই দুধ বাজার মসজিদ থেকে এশার আজান দিয়েছে, এরকম একটা আর কি। এখন দুধ বাজার মসজিদ এরকম উন্নত, ওই সময় কিন্তু এরকমটা ছিল না। তো যাই হোক, উনি কি করেছেন, এশার নামাজ ওদিকেরটা পড়েছেন, পড়ার পর ওনার সাইকেল নিয়ে উনি সূর্যনগর, ওনার যে বাড়ি ওই দিক দিয়ে যাওয়া শুরু করেছেন। তো এখন যে রাজবাড়ী সরকারি কলেজ, লাশকাটা ঘর, ওই দিক দিয়েই ওই রাস্তা রয়েছে, পাকা রাস্তা। তখন এরকম সুন্দর রাস্তা ছিল না, তখন রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। তো ওই দিক দিয়ে উনি রওনা দিয়েছেন। রাস্তায় তেমন কোনো লোকজন পান নাই, কখনো কখনো কোনো ভ্যান আসা দেখছিলেন, কেউ বাইসাইকেল নিয়ে আসছিলেন, এরকম জাস্ট এতটুকুই। উনি যখন মেইন শহর পার হয়ে আস্তে আস্তে গ্রামের দিকে ঢুকে যাচ্ছেন আর কি,
তখন একটা জায়গায় মোটামুটি ওই জায়গার আধা কিলোমিটারের মধ্যে কোনো আসলে মানুষজন নাই, মানে মানুষজন নাই বলতে কোনো ঘর বাড়ি নাই আর কি। তো উনি ওই দিক দিয়ে আপন মনে সাইকেল চালাচ্ছিলেন। আর ওনার একটা অভ্যাস ছিল, সাইকেল চালানো অবস্থায় উনি যেই সূরা পড়তেন বা জিকির আজগার, উনি ওই রকম নামাজ কালামি যে 5 ওয়াক্ত যে একদম মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা ওই রকম পারতেন না। তবে উনি যখন সাইকেল চালাতেন ওনার একটা অভ্যাস ছিল যে এইভাবে জিকির করা বা এই টাইপের করা আর কি, এটা ওনার অভ্যাস ছিল। মানে জোরে জোরে করতেন, আবার মনে মনে না, জোরে জোরে করতে করতে যাইতেন। তো উনি যাচ্ছেন এমন একটা রাস্তা, মোটামুটি আশেপাশে ঘর বাড়ি নাই, আধা কিলোমিটারের মধ্যে ঝোপ জঙ্গল আছে রাস্তার পাশে, চাঁদের আলো বেশ ভালোই ছিল। উনি যাচ্ছেন, চাঁদের আলো দেখে, ওনার হাতে টর্চ লাইটও ছিল না, ওইভাবেই যাচ্ছিলেন। তো আর একটা ব্যাপার ছিল হচ্ছে যে ওনার যে বাইসাইকেলটা ছিল, ওই বাইসাইকেলের সামনে একটা লাইট ছিল। আগেকার যে সাইকেলগুলো আমরা এটা দেখেছি, একটা বিশেষ প্রক্রিয়ায় এই লাইটগুলো স্থাপন করা হতো। সাইকেল যত জোরে চালাবেন লাইটের আলো তত বেশি হবে আর কি। এখন কিন্তু এগুলো দেখা যায় না, আগে একটা সময় ছিল, আমরাও দেখেছি, আপনার লিসেনাররাও হয়তো বা অনেকে দেখে থাকবেন, এই টাইপের সাইকেলগুলোর সামনে একটা লাইট লাগানো যেত। তো ওনার ওই রকম ছিল, কিন্তু ওই লাইটটা আবার নষ্ট হয়ে গিয়েছিল, মেরামত করাতে পারেন নাই। তো উনি যাচ্ছেন, হঠাৎ করে পাশ থেকে একটা ডাক আসে, ও কাকা কাকা, ও আকবর কাকা, দাঁড়ান দাঁড়ান। একটা মহিলা মানুষের কণ্ঠ আর কি। তো কণ্ঠটা শুনে উনি বুঝতে পারলেন এর বয়স 20 বছরের উপরে হবে না। তো এরকম একটা জায়গায় আশেপাশে ঘর বাড়ি নাই, একটা মেয়ে তাকে ডাকতেছে। তো উনি দাঁড়ান সাইকেলে। তো পাশে তাকিয়ে উনি কাউকে দেখতে পান না। তখন বলতেছেন যে এই কেড়ে ডাক দিল, বলে কাকা আমি আমি এই যে পিছনে। তো পিছনে দেখতে পান যে একটা মেয়ে এগিয়ে আসছে। তখন উনি স্বাভাবিকভাবেই বিষয়টা নিয়েছেন আর কি, উনি মানে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। তো ওই মেয়েটা এগিয়ে আসার পরে বলে, কাকা আপনি আমার চিনতে পারছেন? বলে যে না তো মা, আমি তো তোমারে ভালো করে চিনতে পারতেছি না এই অন্ধকারের মধ্যে। তখন ওই মেয়েটি তার নাম বলে, ওই নামটি অবশ্য আকবর কাকা মনে করতে পারেন নাই যে আসলে কী নাম বলেছিল। তো ধরে নেই যে তার নাম রাজিয়া, রাজিয়া আপা বললাম আর কি। তো বলছে আমার নাম তো রাজিয়া। যে আমি, আমার আব্বারে চেনেন না? তার বাবার নাম বলে, বলো চিনছি, হ্যাঁ রাজিয়া মা, তোমার তো চিনছি, তো তোমার তো বিয়ে হয়ে গেছে, তো এরপরে তো তোমার বিয়েতে তো আমি গেছিলামও, আমি তো এখন অন্ধকার তোমার চিনতে পারতেছি না, তো কি খবর, কেমন আছো? তো হ্যাঁ কাকা ভালো আছি, তো আমি তো বাড়িতে যাব, তো এখন যাওয়ার তো কোনো গাড়ি টাড়ি পাচ্ছি না। তো বলে এত রাতের বেলা তুমি বাড়িতে যাচ্ছ একা একা, একটা মেয়ে মানুষ, তোমার হাতের ওই পুটলির মধ্যে কি? তো উনি দেখতে পান যে ওর হাতে একটা কাপড়ের পুটলি আছে। তো পুটলির মধ্যে কি বলে যে এইটা হচ্ছে কাপড় চোপড়। তো বলছে যে এত রাত্রে তুমি বাড়ি যাবা কেন? তখন বলতেছে যে হঠাৎ করে একজন আমাদের বাড়িতে খবর দিয়ে রাজবাড়িতে চলে গেল যে আমার আব্বা অসুস্থ, তো এই জন্য আমি যাচ্ছি। তো আমার স্বামী সে আসলো না, তার নাকি কাজ আছে, তা আমাকে একাই পাঠাই দিল। তখন আবার এই আকবর কাকা বলছে, তোমার স্বামী কেমন মানুষ, এই একটা মেয়েকে এইভাবে একা রাত্রেবেলা পাঠাই দিল, সে আসলো না, সকালবেলাও তো তুমি আসতে পারতা। তখন বলছে কাকা আসলে যে আপনাকে পেয়ে আমার সাহস হয়েছে, নাহলে আমি আবার ফেরত যাইতাম বাড়িতে। তখন ওই আকবর কাকা আসলে ওনার মাথায় আসে নাই যে এই মেয়েটা এই নির্জন জায়গায় কি করে। সে থাকতে পারতো রাস্তার পাশে, হয়তো বা কোনো বাড়ি ঘরের আশেপাশে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারতো, তখন যদি ডাক দিতে একটা কথা, কিন্তু ওনার মাথায় এটা আসে নাই। তো ওই মেয়েটা এমনি এমনি বলতেছে, কাকা আসলে আমি একা একা হাঁটতে হাঁটতে এই নির্জন জায়গায় এসে দাঁড়ায় আছি, আর সামনে আগানোর সাহস পাচ্ছি না, এই জন্য আপনাকে দেখে মনে হলো আপনি আকবর কাকা, আপনার সাইকেলটা দেখে চিনতে পারছি, আর আপনার ওই জিকির আজগার করা দেখে বুঝতে পারছি, কাকা আমার একটু সাথে নিয়ে চলেন না। তখন আকবর কাকা আবার কি করেছেন যে উনি তো চিনতে পারছেন যে মেয়েটাকে, তারই গ্রামের মেয়ে। বছর দুয়েক আগে ওই মেয়েটার বিয়ে হয়েছে রাজবাড়ি ভবানীপুর এলাকায়, ভবানীপুর ড্রাই আইস নামে যে এলাকাটা আছে, ওই জায়গায় একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। তো এতটুকু জানেন ওই মেয়ের বিয়েতে উনি গেছিলেন দাওয়াতে। উনি এই বিষয়টা একদম স্বাভাবিকভাবে নিয়েছেন। ওই মেয়েটাকে বলে যে মা তুমি ওঠো সাইকেলের পিছনে। তো ওই মেয়েটা বলছে হ্যাঁ কাকা উঠছি। এখন আকবর কাকা উনি উনি খেয়াল করলেন যে মেয়েটা যে উঠলো, সাইকেলটা একটু নড়ে উঠবে তো, তাই না? কিন্তু না, নড়ে নাই। কিন্তু মেয়েটা বললো যে আমি উঠছি। তা আকবর কাকা এই বিষয়টা নিয়ে আর ওসব ভাবেন নাই, আসলে উনি সাইকেল চালানো শুরু করলেন। তো চালাতে চালাতে ওই
মেয়েকে উনি বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছেন, মেয়েও একদম স্বাভাবিকভাবে উত্তর দিচ্ছে, মানে ওই যে হু হা 10টা কথা বললে একটা উত্তর, বিষয়টা এরকম না। তো আকবর কাকাও মাঝে মাঝে পেছন দিকে তাকিয়ে দেখছেন যে না, মেয়েটি যে দুই দিকে, আমরা তো সাইকেলে উঠলে সাধারণত দুই দিকে পা দিয়ে বসি, মেয়েটা এক পাশে পা দেয়, মেয়েরা সাধারণত যেভাবে বসে আর কি, তো ওইভাবে এক পাশে পা দিয়ে সুন্দর করে বসে আছে। তো মেয়েটা বলতেছে যে তার বিয়ে হয়েছে, একটা বাচ্চাও হয়েছে, একটা ছেলে বাচ্চা, তো এইগুলো বলতেছে আর কি। তো আকবর কাকা বলতেছে যে বাচ্চাটারে রেখে আসলা, বলে হ্যাঁ কাকা, এত রাত্রেবেলা বাচ্চা রেখে তো আসলে নিয়ে আসা সম্ভব না, এই জন্য রেখে আসছি। তো এই ধরনের স্বাভাবিক কথাবার্তা চলতেছে, তোমার হাজবেন্ড কি করে, শ্বশুর বাড়ির বিভিন্ন মানে স্বাভাবিক কথাবার্তা চলতেছে। চলতে চলতে একটা জায়গায় এসে মেয়েকে বলে, কাকা এই রাস্তা এদিক দিয়ে যায় না, আপনি বাম দিক দিয়ে যান, বাম দিক দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে। এখন কাকা বলতেছে যে কেরে মা, পথ তো এইটাই, হ্যাঁ বাম দিক দিয়ে যাওয়া যায়, ওটা তো মাঠের ভিতর দিয়ে সাইকেল চালায় যাইতে হবে, আশেপাশে ঝোপ জঙ্গল আছে, ওটা তো পথ না। তখন বলছে না কাকা, আপনি এদিক দিয়েই যান, তাহলে একটু তাড়াতাড়ি হবে, আমার তো একটু তাড়াতাড়ি বাসায় যাওয়ার প্রয়োজন, আব্বা যদি খুব অসুস্থ হয়ে যায়, যদি তাকে মানে জীবিত দেখতে না পারি। তখন কাকা বলতেছে তোমার আব্বার সাথে তো আমার আজকে সকালবেলাও দেখা হয়েছে, কই এত অসুস্থ তো দেখি নেই, যাই হোক ঠিক আছে মা, তুমি যেহেতু বলতেছো আমি এদিক দিয়ে যাচ্ছি। তো উনি সাইকেলটা মেইন রাস্তা দিয়ে না গিয়ে উনি ওই ভিতরে যে রাস্তাটা, এটা উনি চিনতেন অবশ্য, এমনটা না যে উনি চিনতেন না, ওইটা মূলত রাস্তা না, ওটা মাঠের মতো, ওখানে ফসল ফলানো হয় এটাও না, মানে এমনি মাঠ, ঘাস টাস আছে, এমনি পায়ে হাঁটা পথ আর কি, ওই দিক দিয়ে নর্মালি গাড়ি টাড়ি যায় না, এমনি দিনের বেলা মানুষ গরু ছাগল নিয়ে যায় আর কি, ঝোপ জঙ্গল আছে ওই দিক দিয়ে। তো উনি সাইকেলটা ওইদিকে নামিয়ে নিয়েছেন। তো উনি যে একটা পিছনে একটা মেয়েকে নিয়ে সাইকেল চালাচ্ছেন, তো ওই মেয়েটার কোনো ভার, মানে তার যে ওয়েট, এটা কিন্তু উনি ফিল করছেন না, উনি একদম স্বাভাবিক মানে গতিতেই মানে চলছেন আর কি। মাটির রাস্তায় সাইকেল চালাতে গেলে বিভিন্ন জায়গায় উঁচু নিচু থাকে, তো সেখানে যদি সাইকেল ভার হয় চালাতে গেলেও কিছুটা সমস্যা হয়, তো উনি এই ধরনের প্রবলেম ফেস করছেন না, উনি চালাচ্ছেন। তো উনি ওই দিক দিয়ে যেতে যেতে একটা জায়গায় এসে দেখতে পান, মানে চাঁদের আলোতে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ স্বাভাবিক মানুষের মতো আরো 4-5 জন দাঁড়িয়ে আছে, উনি এটা দেখতে পান। তখন ওই পিছন থেকে মানে ওই রাজিয়া যিনি, উনি বলছেন যে কাকা চালান চালান, ওই সামনে কিছু লোকজন দেখা যাচ্ছে, ও মনে হয় আমাদেরই লোক। তো তোমাদের লোক মানে এত রাত্রেবেলা এখানে তোমাদের লোক কোত্থেকে আসবে? কো কাকা আপনি বুঝবেন না, চলেন। তখন কি হয়, উনি যখন ওই লোকগুলোর কাছাকাছি সাইকেল নিয়ে এসেছেন, তো কাকা তাকিয়ে দেখতে পান ওই লোকগুলোর উচ্চতা একদম স্বাভাবিক মানুষের মতোই, এর মধ্যে মনে হচ্ছে যে 4-5 জনের মধ্যে 1-2 জন নারী মানে মহিলা আছে, বাকিরা পুরুষ। পুরুষদের মধ্যে লুঙ্গি পরা, সবাই লুঙ্গি পরা, কারো গা মানে খালি গা, কারো পিঠের উপরে গামছা রাখা, গামছা দিয়ে শরীরটাকে জড়িয়ে রেখেছে, এরকম আর কি, মানে একদম স্বাভাবিক গ্রামের মানে মানুষরা সহজ সরল ভাবে যেভাবে চলাফেরা করে ঠিক ওই রকমটাই। তো ওই দিক দিয়ে যাওয়ার সময় ওই একজন মহিলা ভিতর থেকে বলে উঠছে, যে যেখানে ওরা যে 4-5 জন লোক যেখানে আছে, এই কিরে রাজি আসছিস, আয় 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 কাছে আয়। তখন ওই যে আকবর কাকা উনি খেয়াল করলেন যে উনি সাইকেল কিন্তু থামান নাই, ওই রাজিয়া শাঁ করে মানে চোখের পলকে উনি কিন্তু তাকিয়ে দেখছিলেন, ওই যে যখন ডাক দেয় রাজিয়া আপাকে তখন কিন্তু উনি খেয়াল তাকিয়েছেন আর কি, রাজিয়া আপার দিকেও তাকিয়েছেন, ওদের দিকে তাকিয়েছেন, চালানো অবস্থায় মানে সাইকেল চালানো অবস্থায়। রাজিয়া কি করলো, শাঁ করে ওদের কাছে চলে গেল। তো উনি এই দৃশ্য দেখার পর সাইকেল একটু থামালেন, থামানোর পর উনি সাইকেল থেকে নামলেন। নামার পর উনি আসলে একটা মেয়েকে এই পর্যন্ত নিয়ে আসছেন, তাকে তো বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে, এই জন্য উনি দাঁড়িয়েছেন। উনি অবাক করেন, কী হলো এত দ্রুত গতিতে সাইকেল থেকে নেমে গেল, সাইকেল একটু ঝাঁকিও লাগলো না। তো উনি এটা চিন্তা করছেন, যাই হোক উনি দাঁড়ালেন। দাঁড়ানোর পর ওই এক পুরুষ লোক বলতেছে যে এই তুই কী নিয়ে আসছিস আজকে? তখন ওই রাজিয়া আপা বলতেছে যে আমি এক বাপের একটা ছেলের নিয়ে আসছি। তখন আর একজন মহিলা বলতেছে যে সাথে করে এটা কি নিয়ে আসছিস, এর গায়ে তো কিছুই নাই, এ তো চিকন, এর দিয়ে কাজ চলবে, ওর একটা পা দিয়েও তো আমার পেট ভরবে না। আর একজন বলতেছে খবরদার ওর পায়ের দিকে নজর দিবি না, ওর এক পা এক হাত আমার, আর বাকিগুলো তোদের। তখন আরেকজন বলছে বললেই হলো, আমি এটা খাবো, ওর মাথা নেব, এটা নেব, এগুলো বলতেছে, মানে শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে কোনটা নেবে সেটা বলতেছে। আর ওই রাজিয়া আপার
যেই সুরতে যিনি আছেন, সে বলতেছে তোমরা যে যেটা নাও আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই বাচ্চাটার দিকে কিন্তু কেউ নজর দিবে না, এটারে বলি দিয়ে এটা আমি খাবো। তো এই কথা যখন বলছে তখন এই যে আকবর কাকা বুঝতে পারছেন সর্বনাশ, উনি তো একটা মানুষ খেয়ে পিশাচদের খপ্পরে পড়ছেন। এখন উপায় কি? উনি সাইকেল রেখে যে দৌড় দিবেন, তো উনি চিন্তা করছেন সাইকেলটা তো আমার খুব প্রয়োজনীয় জিনিস, আমি গরিব মানুষ, সাইকেলটা যদি এখানে রেখে চলে যাই চুরি হয়ে যেতে পারে, আবার যান বাঁচানোরও প্রয়োজন। উনি আবার চিন্তা করছেন যে আচ্ছা লোহা টোহা কাছে থাকলে নাকি জিনপরি আসতে পারে না। তখন আবার মনে হলো যে লোহা কাছে থাকলে যদি জিনপরি আসতে নাই পারে, আমি তো এই একটা পিশাচটাইতেই লোহার উপরে বহন করে নিয়ে আসলাম, সুতরাং এই লোহার থাক আর না থাক কোনো কাজে লাগবে না। তো এমত অবস্থায় উনি পালাবেন বলে চিন্তা করছেন, হঠাৎ করে ওই যে রাজিয়া আপার সুরতে যে মহিলাটা, ওইটা ভয়ঙ্কর একটা কণ্ঠে বলে উঠছে, ওই আকবর কোথায় যাস? কোথাও যাইতে পারবি না, তোর ভবলীলা এখানেই শেষ, তোকে এখন খাবো। আজকে পূর্ণিমার রাত, একটা বাচ্চারেও নিয়ে আসছি আর তোকেও পাইছি, তোকে খাবো আর বাচ্চাটারেও খাবো। আজকে আমাদের উৎসব হবে, বাচ্চাটাকে বলি দেব, তুইও থাক, তুই দেখ বাচ্চাটাকে কিভাবে খাই, আর তারপরে তোর পালা আসবে, তারপর তোকে খাবো। এগুলো বলার মানে সাথে সাথে মানে আকবর কাকার তো প্রাণ মনে হচ্ছে যে এখনই বের হয়ে যাবে। এমন অবস্থায় হঠাৎ করে ওই 4-5টা অবয়ব মনে হলো একটু নড়েচড়ে বসলো। এর মধ্যে থেকে একটা পুরুষ কণ্ঠে বলে উঠলো, রে এই তেইলেছোরা এখন কোত্থেকে আসলো? এই বেটা বিভিন্ন সময় শুধু আমাদের বিরক্ত করে, ওরা কিছুই করতে পারি না, ও অনেক কিছু জানে, এই জন্য খালি বারবার বেঁচে যায়, ও বিভিন্ন সময় আমাদেরকে বিরক্ত করে। তো ওই সময় আকবর চাচা খেয়াল করেন দূরে একটা মোটা সোটা লোক হেঁটে আসছে, মনে হচ্ছে তার পিঠে একটা ঝোলার মতো আছে, হাতে একটা লাঠির মতো, এরকম দূর থেকে মনে হচ্ছে। তো এইখানে প্রিয় লিসেনার্স বলে রাখা ভালো, ওই সূর্যনগর বা আশেপাশে এলাকায় ওই সময়ে মোটামুটি 40-45 বছর বয়স্ক একজন চোর ছিল, তাকে তেইলেছোরা বলা হতো। এর পিছনে কারণ হলো যে তার সমস্ত শরীরে মানে অনেক তেল মাখতো, তেল মাখার পর ছোট্ট একটা হাফ প্যান্টের মতো পরে উনি চুরি করতে যেত। উনি সিসকে চোর এবং সিধেল চোর মানে শীত কেটে চুরি করা, এই দুই বিষয়ে সে পারদর্শী ছিল। কিন্তু তার একটা আবার নীতি ছিল, উনি যেখানে কোনো বাড়িতে চুরি করতে যেতেন আগে খোঁজ খবর নিতেন ওই বাড়ির লোকদের অবস্থা কেমন, এবং কাউকে সর্বশান্ত করে উনি চুরি করতেন না। উনি হয়তো বা ওনার নিজের প্রয়োজনের জন্য কিছু জিনিস নিয়ে আসতেন চুরি করে, মানে এই জন্য চোর হলেও মানুষ ধরলে তাকে মারধর দিত, কিন্তু মেরে ফেলার মতো মার তাকে দিত না, জানতো যে ও নীতিবান চোর, চোর হলেও তার একটা নীতি আছে। মানে অদ্ভুত একটা ব্যাপার যে উনি কোনো বাড়িতে চুরি করলে সেই বাড়ির লোকদেরকে নাকি সর্বশান্ত করে চুরি করতো না, এই জিনিসটা ওনার ভালো ছিল। আর উনি নাকি প্রয়োজনের অতিরিক্ত চুরি করতো না, ওনার পরিবার ছিল কিন্তু যতটুকু মানে 2-3-4 দিন 5 দিন খাইতে পারে বাজার করে এতটুকুই চুরি করতো উনি, এরপরে আবার আর একটা জায়গায় চুরি করতো, যদিও এই সময়ের মধ্যে চুরি করতে না পারতো, প্রয়োজনে না খেয়ে থাকতো, কিন্তু তারপরও উনি অতিরিক্ত জিনিস নাকি চুরি করতো না। এই চোর হইলেও তার একটা সুনাম আছে, কিন্তু তাকে কেউ ধরতে পারতো না, কারণ উনি এত পরিমাণ তেল মাখতো শরীরে, আবার তার মাথাটা সবসময় টাক করে রাখতো, চুল ধরেও তাকে আক্রমণ করা যেতে পারে, এদের মাথাও থাকতো টাক, পুরো বডিতে তেল মাখানো, মানে সর্বাঙ্গে তেল মেখে উনি যেত, কোনোভাবেই তাকে কেউ ধরতে পারতো না, খালি স্লিপ করে চলে যেত তার বডি। তো যাই হোক, এই তেইলেছোরাকে বিভিন্ন সময় বেদম পিটুনি দেওয়া হলেও তার নাকি কিছুই হতো না, সবাই বলতে তার শরীরের মধ্যে বিড়ালের হাত ঢোকানো আছে, মানে এরকম বিভিন্ন প্রবাদ আছে, সে কুফুরি কালাম জানে, এইটা সেইটাই যেন তাকে মারলে কিছু হয় না, এই বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো আর কি। তো এই তেইলেছোরা ওই দিক দিয়ে আসতো। আসলে তেইলেছোরার আসল নাম কি এটা জানা যায় নাই, কারণ সে তেইলেছোরা নামে পরিচিত ছিল, আসল নামটা হারিয়ে গেছিল আর কি তেইলেছোরা নামের আড়ালে। তো ওই তেইলেছোরা ওই দিক দিয়ে আসছিল, তখন এই তেইলেছোরাকে দেখে ওই আকবর যিনি উনি দূর থেকে বলে ওঠেন, ও তেইলেছোরা ভাই আমারে বাঁচাও, আমি বিপদে পড়ছি, আমারে খাইয়ে ফেললো। এখন তেইলেছোরা কিন্তু এদেরকে খেয়াল করে নাই, সে তার মতো করে অন্য আর একটা গ্রামের তার যে টার্গেট ছিল যে বাড়িতে চুরি করতে যাবে সে ওই দিক দিয়ে যাচ্ছিল। তো উনি হঠাৎ করে তার নাম ধরে তার কাছে সাহায্য প্রার্থনা করছে,
উনি চিন্তা করলেন যে কী ব্যাপার, আমাকে ডেকে নিয়ে আমার মারধর দেবে নাকি, লোকজন হঠাৎ করে সামনের থেকে এগুলো কারা। উনি চিন্তা করছে এখন পালায় যায় এখান থেকে। তো উনি পালায় যাওয়ার জন্য উদ্যত হয়েছেন, তখন আবার আকবর আলী ভাই বলছে ভাই বাঁচাও, ভাই বাঁচাও, এরা সব রাক্ষস, আমারে খেয়ে ফেলবে। তখন তেলেচোরা কি করছেন, উনি বুঝতে পারছেন যে, কারণ উনি তো বিভিন্ন সময় রাতের বেলা যখন চুরি করতে যেতেন তখন বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনার মুখোমুখি তো উনি হতেন। তো উনি হয়তো বা বিভিন্ন জিনিস জানতেন, যার কারণে অনেক সময় কোনো পিশাচটা ওর ক্ষতি করতে পারতো না। আবার দেখা গেলো যে কোনো একটা সময় যাচ্ছে উনি, ওই সময় পিশাচটা কোনো একটা আসর বসিয়েছে, ওই তেলেচোরার কারণে তার আসর নষ্ট হয়ে যেত, যার কারণে পিশাচটা তার উপর খেপা ছিল, কিন্তু কিছু বলতে পারতো না তারা, মানে ও বেশ কিছু জিনিস জানার কারণে। তো তখন তেলেচোরা বুঝতে পারে যে এই জায়গা তো আসলে স্বাভাবিকভাবে লোকজন আসার কথা না, এই জন্যই এই তেলেচোরা এদিক দিয়ে যাচ্ছে, নিশ্চয়ই সত্যি কোনো পিশাচগুলো এসে একে ধরবে। তো উনি কি করছেন, ব্যাগের মধ্যে থেকে কি যেন একটা বের করেছেন, বের করে ওই যে অনেক সময় আক্রমণ করার সময় মানুষ চিৎকার করতে করতে যে আক্রমণ করে না, মানে চিৎকার করতে করতে গিয়ে কারোর উপর আক্রমণ করছে, ওই রকম করে চিৎকার করতে, মানে কোন একটা হাতিয়ার, সেটা কি হাতিয়ার এটা আসলে আকবর কাকা বুঝতে পারেন নাই, ওই জিনিসটা পিশাচের দিকে ধাওয়া করছে। এখন পিশাচটা চোখের পলকে উধাও হয়ে গেছে, কেউ নাই ওখানে। তখন ওই আকবর কাকা বলে যায় তেলেচোরা ভাই তুমি না আসলে তো আমার একদম এরা খেয়েই ফেলতো। বলে যে কী হয়েছে বলো তো। তখন এই আকবর কাকা ওই তেলেচোরা সব কিছু খুলে বলেন। তখন আরে ভাই তুমি আমার সাথে এমন সময় তুমি দেখা করলে, বা তোমার সাথে দেখা হইলো যখন আমি যাচ্ছিলাম চুরি করতে। তো আজকে তো আমার একটা গুরুত্বপূর্ণ বাড়িতে চুরি করার কথা ছিল, আমার বাড়িতে বাজারঘাটও শেষ, চুরি না করলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। শিখছি এই একটা কাজ, এখন কেউ তো কাজও দেয় না, যেই কাজ দেয় মনে করে যে আমি সেই জায়গা থেকে চুরি করে নিয়ে পালাবো, এই জন্য ভালো কাজেও ফেরত আসতে পারি না, তো চলো আজকে চুরি করা বাদ। তখন ওই আকবর কাকা বলেন যে ভাই তুমি আজকে চুরি করতে যাও না, তোমার 7 দিনের যে খোরাকি তোমার ফ্যামিলির এটা আমি দেবো, চলো। তখন এই সাইকেল আসলে চালানোর মতো ওনার এনার্জি তখন ছিল না, শরীর থেকে ওই এনার্জিটা হারাই গেছে। তখন এই তেলেচোরা উনি ওই আর হচ্ছে আকবর কাকা হাঁটতে হাঁটতেই মেইন রাস্তা দিয়ে চলে আসেন, আকবর কাকাকে তেলেচোরা বাড়িতে পৌঁছে দিয়ে সে তার মতো বাড়িতে চলে যায় আর কি। এখন এই যে যে ব্যাপারটা ছিল আর কি, যে ওই যে ওই মহিলাটা আসলে কে ছিল, এখন এইটা তো সন্দেহ করলো যে আচ্ছা ওর রূপ ধরে আসছে, ওর কোনো বিপদ আপদ হয় নাই তো। আকবর কাকা পরের দিন ওই রাজিয়া আপার বাবার সাথে দেখা করে, দেখে যে রাজিয়া আপার বাবা দিব্যি সুস্থ আছে। তখন ওনাকে সব ঘটনা খুলে বলে এই ঘটনা রাত্রে এই ঘটনা ঘটছে, এই যে রাজিয়ার সুরত ধরে আমার কাছে আসছিল। তখন এই আকবর কাকা বলে আমার কেন যেন সন্দেহ হচ্ছে রাজিয়ার কোনো সমস্যা হয়েছে, তুমি একটু খোঁজ নাও তো। তখন তার বাবা বলে যে ভাই তুমিও চলো, রাজিয়ার বাড়িতে যাই, এক্ষুনি চলো। তখন এই আকবর কাকা বলেন যে ঠিক আছে, আমি আজকে যেই বাড়িগুলোতে আমার গরুর দুধগুলো পৌঁছাই দিব সেগুলো রেডি করি, তারপর তোমাকে সাথে নিয়ে একসাথে সাইকেলে করে রওনা দিব। তো দ্রুত সেই বাড়িগুলোতে, রাজবাড়িতে যেই বাড়িগুলোতে উনি ওই দিনের মতো যেই জায়গাগুলোতে গরুর দুধ দেওয়ার কথা ছিল ওগুলো দিয়ে এই রাজি আপার বাড়িতে যান। যাওয়ার পরে দেখা গেল যে রাজি আপার যেই বাসা সেখানে একটা শোকের মাতম চলছে। তো কি ব্যাপার, গত রাত থেকে এই রাজি আপার একমাত্র সন্তান, যার বয়স প্রায় 1 বছরের মতো হয়েছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতের বেলা উনি ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছিলেন, ওয়াশরুম থেকে ফেরত আসার পরে দেখেন যে ঘরে বাচ্চা নেই। তো ওনার হাজব্যান্ড শুয়েছিল কিন্তু বলতে পারে না যে কি হয়েছিল। তো অনেকে চিন্তা করে রাতের বেলা হয়তো বা কুকুর বা শিয়াল ঢুকে বাচ্চা নিয়ে গেছে, এটা কিন্তু অনেক সময় হতো। কিন্তু শহর এলাকার রাজবাড়ি ওই সময় হলেও তখনও কিন্তু একটা খুবই মফস্বল শহর ছিল, এখন যেরকম উন্নত হয়েছে তখন কিন্তু এরকম ছিল। অনেক জায়গায় ঝোপঝাড় ছিল, অনেক ঝোপঝাড় ছিল, তখন শেয়ালের উপদ্রব ছিল। এখনও শহরে আমি যখন বাসায় যাই রাতের বেলা এসার নামাজ পড়ে বাসায় ফেরত আসার সময় মাঝে মাঝে কিন্তু শেয়াল দেখা যায় এখনও। এখন ঝোপ জঙ্গল না থাকার পরও শেয়াল মাঝে মাঝে দেখা যায়। তো যাই হোক, ওই সময় তার এগুলো আরও বেশি ছিল, সবাই চিন্তা করছে শেয়ালে নিয়ে গেছে। তখন এই আকবর আলী কাকা বলে যে মারে আমি তো কালকে যাওয়ার সময় এই ঘটনা ঘটছে, এরকম একটা পিশাচ ওর একটা পোটলার মধ্যে কি যেন ছিল, প্রথমে বলছে জামা কাপড়, পরে বলছে যে একটা বাচ্চাকে নিয়ে আসছে। তোমার বাচ্চারে তো শেয়ালে নেয় নাই, তোমার বাচ্চাকে রাক্ষসে নিছে, মানে ওনার ভাষায় উনি রাক্ষস শব্দটা অভিহিত করছে আর কি। বলে যে যেহেতু রাক্ষসে নিছে, আমার ধারণা তোমার বাচ্চাকে এখনো কোনো ক্ষতি করতে পারে নাই, চলো দ্রুত কোনো ভালো হুজুরের কাছে যাই।
এখন ওই সময়ে রাজবাড়ির ধাওয়াপাড়া এলাকায় ফুরফুরা শরীফের একজন খলিফা ছিলেন। উনি খুব ভালো আলেম না থাকলেও পরহেজগার মানুষ ছিলেন আর কি, খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তো তার কাছে যাওয়া হয়, তার নামটা বলতে পারেন নাই আকবর আলী কাকা, যদিও উনি এখনও বেঁচে নাই, আরও অনেক আগে মারা গেছেন, এটা আমাকে জানিয়েছেন। তো যাই হোক, তার কাছে যাওয়ার পর তো উনি কিছুক্ষণ চুপ থাকার পর বলছেন যে আমি একটু আমার জিনদের কাছ থেকে খবর নেই, তোমরা একটু অপেক্ষা করো, দেখি আমার কাছে কি খবর এনে দেয়। তো ওনার অনুগত কয়েকটা জিনকে ডাকেন, ওরা মোটামুটি 5 মিনিটের ভিতরে এসে খবর দেয় যে এই যে পিশাচিনীটা বা রাক্ষসীটা যেটা এসে রাজিয়ার বাচ্চাকে নিয়ে গেছে, এটা খুবই ভয়ঙ্কর প্রজাতির একটা রাক্ষস। কিন্তু ওদের একটা নিয়ম আছে যে পূর্ণিমার রাত্রে যদি কোনো এক বাবার এক সন্তান ছেলে সন্তানকে তুলে নিয়ে আসে, যদি ওদের স্বাভাবিক কর্মকাণ্ড যে একটা লগ্ন থাকে, ওই লগ্নের মধ্যে এই কাজটা করতে হয় এবং নির্দিষ্ট স্থানে করতে হয়। ওরা ওই লগ্ন এবং ওই নির্দিষ্ট স্থানে ওই বাচ্চাটাকে খেতে পারে নাই বা বলি দিতে পারে নাই, ওরা পরবর্তী লগ্নের জন্য ওই বাচ্চাটাকে বাঁচায় রাখে। সুতরাং ওই বাচ্চাটা এখনো জীবিত আছে, কিন্তু কোথায় আছে এটা আরও ঘন্টাখানেক সময় দিতে হবে, এতটুকু বলতে পারি যে বাচ্চাটা জীবিত আছে। এতটুকু তথ্য জিনেরা এসে দিয়ে দেয় এবং ঘন্টাখানেক সময় চায় জিনেরা। এদিকে বাচ্চা জীবিত আছে এরকম তথ্য যখন শোনে তখন সকলের মধ্যে একটা আশার আলো জন্মে। মোটামুটি ঘন্টাখানেক তারা তো আল্লাহর নাম নিচ্ছে যে আল্লাহ বাচ্চাটাকে যেন পাই। ঘন্টাখানেক পরে হঠাৎ করে ওই হুজুর বলে যে আমার জিনেরা এসে খবর দিয়েছে, তো ওই বাচ্চাটা কোন একটা গ্রামের নাম বলেছে, বেশ ভিতরের মানে অন্য আর একটা জায়গায়, রাজবাড়ী শহরেরই বেশ জঙ্গলের ভিতরে নাকি একটা পতিত কুয়া আছে, মানে ওই কুয়াটা এখন কেউ ইউজ করে না। তো ওইখানে নাকি ওই বাচ্চাটাকে রেখে দেওয়া হয়েছে। ওই বাচ্চাটার খাবার দাবার ওরা দেয়, পরবর্তী লগ্ন যখন আসবে তখন ওই বাচ্চাটাকে ওরা বলি দিয়ে ওই বাচ্চাটাকে খাবে। তখন ওনারা দ্রুত ওই জায়গার উদ্দেশ্যে রওনা দেন। মোটামুটি ঘন্টা চারেকের মধ্যে ওইখানে পৌঁছান তারা। তো ওই সময় তো এরকম এত গাড়ি টাড়ি ছিল না, অটো রিক্সা বা এরকম অনেক কিছু ছিল না, ওনারা ওই ভ্যানে করে রওনা দিয়েছিলেন। তো ওনারা ঘন্টা চারেকের মধ্যে সেই জায়গায় এসে পৌঁছান, বেশ ঝোপ জঙ্গলের মধ্যে, মানুষ ওর ভিতরে ঢোকেই না সাপের ভয়ে। সবাই বলে যে এর ভিতরে কুয়া টুয়া আছে বলে তো জানা নাই, ওখানকার লোকজনই বলতেছে, কারণ অনেকদিন তারা ভিতরে ঢোকে না। তো সত্যি বেশ কষ্ট করে 25-30 জন লোক ওর ভিতরে ঢুকে, মানে এমন একটা কুয়া, ওর উপর দিয়ে ঝোপ জঙ্গল হয়ে গেছে, আসলে বোঝা যায় না যে নিচে কুয়া আছে। সেইটা সরানোর পর সবাই অবাক হয়ে যায়, সুন্দর ফুটফুটে একটা ছেলে, একটা মানে ঝাঁকা, আমরা বাঁশের যে ঝাঁকা আছে না, ওই ঝাঁকার ভিতরে কিছু কাপড় চোপড় দেয়া, ওইখানে ওই বাচ্চাটা ঘুমায় আছে। তখন ওখানে নেমে ওই বাচ্চাটাকে তোলা হয়। তোলার পর রাজিয়া আপা কিন্তু ওই সাথে ছিল। রাজিয়া আপাকে যখন বাচ্চাটাকে ফেরত দেওয়া হয়, ওনার যে সে কি কান্না, এটা আনন্দের কান্না। এই কান্নাটা আসলে কোনো মা যদি সন্তানকে হারিয়ে ফেলে পাওয়ার পরে যে কান্নাটা, এই কান্নাটা আসলে এটা কষ্টের কান্না হয় না, এটা আনন্দের কান্না হয়। এটা প্রিয় লিসেনার্স আপনারা বুঝতে পারছেন। তখন এই দৃশ্য দেখে উপস্থিত সবাই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। যারা যারা এটার সাথে জড়িত ছিল তারা তো সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছে, এত চমৎকার একটা দৃশ্যের তারা সাক্ষী হতে পেরে। যাই হোক, তো হয় কি, ওই বাচ্চাটা যে মায়ের কোলে ফেরত আসলো, এরপরে তার কিন্তু বিভিন্ন অসুস্থতা ছিল, বিভিন্ন ধরনের অসুস্থতা। সে কখনো পরিপূর্ণভাবে সুস্থ হতো না, সুস্থ হলে সপ্তাহখানেক ভালো থাকতো, আবার কোনো একটা অসুস্থতা, জ্বর, পেটের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা। ওই বাচ্চা মোটামুটি বছর 3 মতো এই ঘটনার পরে নাকি জীবিত ছিল, স্বাভাবিকভাবে মারা গিয়েছেন। ও বিভিন্ন সময় ঝাড়ফুঁক করানো হয়েছে, তবে হুজুররা বলতেন যে এই ধরনের বাচ্চারা ফেরত আসলে এটা কখনো স্বাভাবিক বা সুস্থ থাকে না, কারণ ওদের উপর বিভিন্ন ধরনের কুফুরি কালাম প্রয়োগ করা হয়, যার কারণে ওরা পরিপূর্ণভাবে সুস্থ থাকে না। তারপরও হুজুররা চেষ্টা করেছে, বিভিন্ন ঝাড়ফুঁক করা হয়েছে, তবে বাচ্চা 3 বছরের মাথায় নাকি মারা গিয়েছিল। আর ওই যে পিশাচিনী বা ওই চক্রটাকে আর ধরা সম্ভব হয়নি। আর একটা প্রশ্ন লিসেনারদের মনে উদিত হতে পারে, তেলেচোরার কি হলো? ওই তেলেচোরা পরবর্তীতে মানে তার মাধ্যম দিয়ে যেহেতু এই আকবর কাকা মানে বেঁচে গিয়েছিলেন তার ওসিলায়, তো উনি ওই তেলেচোরাকে খুব অনুরোধ করেছিলেন যে ভাই, আমার যে 2টা গরু আছে, প্রয়োজনে একটা গরু আমি তোমাকে দিয়ে দিব, এটার থেকে যে দুধ পাই তুমি দুধ বিক্রি করো, তাও চুরি করো না, কারণ তুমি একটা নীতি মেনে চুরি করো, আমার বিশ্বাস যে তুমি ভালো হয়ে যেতে পারবা। তখন ওই তেলেচোরা বলছিল ঠিক আছে, তোমার গরু দিতে হবে না,
আমি আমার মতো করে চেষ্টা করব ভালো হয়ে যাওয়ার জন্য, এই প্রফেশন থেকে ফেরত আসার জন্য। তখন ওই সময় রাজবাড়িতে কিন্তু ফুরফুরা শরীফের হুজুরদের ভালো একটা মুরিদান ওই সময় ছিল, এখনও আছে যদিও। তো ওই সময় আরেকজন হুজুরের কাছে, ফুরফুরা শরীফের একজন খলিফা, তার কাছে নিয়ে যাওয়া হয়। তো তিনি তাকে দেখেই বলছিলেন যে বাবা তুমি তো ভালোই, তুমি তো ভালো মানুষই, তারপরে এই কাজগুলো ছেড়ে দাও। তো উনি ওইখানে তওবা ইস্তেগফার করেন যে আমি আর করবো না। তো উনি ওই হুজুরের মুরিদ হয়ে যান এবং এরপরে উনি একদম স্বাভাবিকভাবে জীবনযাপন করেছেন। তবে আকবর কাকা উনি বলেছেন যে তেলেচোরাকে উনি 2023 সালেও দেখছেন। উনি বেশ বয়স হয়ে গেছে, তো বলছেন যে উনি রাজবাড়িতে দেখেছেন। তো সম্ভবত উনি বালিয়াকান্দির ওইদিকে কোথাও থাকেন আর কি, ওনার সন্তানাদির সাথে ওইদিকে চলে যান পরে, কারণ এই এলাকায় মানুষ ভালো হয়ে যাওয়ার পরও তাকে অনেকেই খেপাতো, তো এই জন্য উনি ওই দিকটাতে চলে যান। উনি একদম স্বাভাবিকভাবে জীবনে, এখন উনি এরপর থেকে কিন্তু একদম প্র্যাকটিসিং মুসলিম হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেন, অন্যান্য ব্যবসা বাণিজ্য করতেন। উনি হয়তোবা আকবর কাকা বলেছেন যে এখন হয়তোবা জীবিত আছে, কিন্তু ওনার কোনো ফোন নাম্বার বা অন্য কোনো কিছু উনি রাখতে পারেন নাই, হয়তোবা পরবর্তীতে দেখা হলেও হতে পারে। 2023 সালে দেখেছেন, তো এখন 2024 সালের আগস্ট মাস চলছে, হয়তোবা উনি জীবিত আছেন, অনেক বয়স হয়ে গেছে ওনার বয়স। তখনও কিন্তু আকবর কাকার এই 1981-82 সালের দিকে যখন এই ঘটনা ঘটেছিল তখনই তেলেচোরার বয়স প্রায় 45-এর মতো ছিল। আকবর কাকার বয়সও হয়তোবা 40-42-এর মতো ছিল আর কি। তো এটাই আর কি ঘটনা। আমি যেভাবে ঘটনাটা পেয়েছি লিসেনার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। জানি না আপনাদের কেমন লেগেছে, আশা করছি ঘটনাটি আপনাদের কিছুটা হলেও ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে আমাদের এবারের এপিসোডটি কেমন লাগলো। তবে আফসোস লাগছে যে এই যে রাজিয়াপার বাচ্চাটার জন্য, যে ফেরত পাওয়ার পরেও আসলে খুব বেশি দিন বাঁচে নাই, বাচ্চাটার বড় হয় নাই, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। রাজিয়া আপা কিন্তু এখনো ভালো আছে, সুস্থ আছে, কিন্তু ওনারও বয়স হয়ে গেছে এখন। ওই সময় তো বয়স ছিল ওনার প্রায় 15, 16 বা 20 বছরের মতো, সেই 81-82 সালের কথা বলছি। তো এখন তো ওনারও বেশ বয়স হয়ে গেছে আর কি। রাজিয়া আপা এখনো জীবিত আছেন বলে জানিয়েছেন আকবর কাকা। তো উনি রাজিয়া আপা এখন কোথায় আছে এটা উনি আসলে বলতে পারেন নাই, অনেক আগের ঘটনা, তো এগুলো আসলে খোঁজখবরও রাখেন নাই। তো যাই হোক প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোড আশা করছি আপনাদের কাছে গ্রহণযোগ্যতা ইনশাল্লাহ পাবে ভয়ের শিহরণ জাগানোর দিক থেকে। আর আমার সংগ্রহ করা ঘটনা সবসময় তো আসলে পাই না, অনেক দিন পর পাই, পেলে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। রেগুলার দিতে পারবো না, রেগুলার যদি আপনারা বলেন তাহলে আমাকে ঘটনা বানিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। নিশ্চয়ই আপনারা সেটা চান না, এই জন্য অনেকদিন পরই আসলে আমার সংগ্রহ করা ঘটনাগুলো আমি নিয়ে আসি। এখন আগের মতো সেই সময়টা নাই, এখন অনেক ব্যস্ততা চলে আসছে, চাইলেও পারি না আগের মতো নিজে গিয়ে ঘটনা সংগ্রহ করতে। আমার এই অক্ষমতাটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দাহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার।